দি অ্যালমানাক অফ নাভাল রাভিকান্ত বাই এরিক জর্গেনসেন। আমি আমার 4 বছরের বিবিএ ডিগ্রি করার সময় যতগুলো বই থেকে যা কিছু শিখেছি তার চেয়ে বেশি এবং ইম্প্যাক্টফুল লেসন এই বইতে আছে বলে আমি বিশ্বাস করি। এই বইটা আমার পড়া লাইফের সব থেকে ভালো বিজনেস বই এবং নট নেসেসারি এটা আপনাকে কিনতে হবে, এটা অনলাইনেও ফ্রি অ্যাভেলেবল। সো চলেন শুরু করা যাক এই বইতে কি আছে। আমি অনেকগুলো পয়েন্ট দাগিয়ে রেখেছি, সবগুলো পয়েন্ট আমি একটা করে টাচ করবো। এই বইটি যদি আপনি খেয়াল করেন দেখবেন যে ফার্স্টে হচ্ছে বিল্ডিং ওয়েলথ, টাকা পয়সা না কিন্তু ওয়েলথের কথা বলা হচ্ছে, মানে ডিফারেন্সটাকে একটু পরে আমরা আসবো। বিল্ডিং জাজমেন্ট, হ্যাপিনেস এবং কিছু ফিলসফি নিয়ে এই বইটা মোটামুটি কভার করে। এই বইটা হচ্ছে সবগুলো টপিকে একটু করে কভার করে, কিন্তু এত বেশি স্বচ্ছতা, এত বেশি ক্ল্যারিটি দেয় যে আপনি যে জিনিসগুলো নিয়ে কনফিউজ ছিলেন ওগুলোর মধ্যে আলাদা একটা ট্রান্সপারেন্সি কিংবা ক্ল্যারিটি আপনি পাবেন। তো চলেন ফার্স্ট অফ অল আসি হচ্ছে সব থেকে মজার পার্টতে, সেটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েশনে। এবং এখানে পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ কোনটার পর কি সম্পূর্ণটা দেওয়া আছে। বাট আমি সব থেকে মজা পার্টগুলো এখানে মেনশন করবো, কারণ পুরো বইটা বলতে গেলে আমার মনে হয় 3 ঘন্টা লাগবে। তো সবার ফার্স্ট তিনি বলছেন যে সিক ওয়েলথ নট মানি অর স্ট্যাটাস। তিনি ওয়েলথ বলতে টাকা পয়সাকে বোঝাচ্ছেন। অনেক মানুষ ভাবে যে ওয়েলথ মানে হ্যাঁ টাকা পয়সা কিংবা গাড়ি মানুষ অনেক অ্যাসেট হিসেবে ভাবে, অনেক ভালো একটা জিনিস ভাবে। কিন্তু আপনি যে মোমেন্টে গাড়ি কিনবেন ওটা তেলের কিন্তু খরচ আসছে, ওটা মেনটেন্যান্সের খরচ, পাশ থেকে একটা রিক্সা ঢুস মারলো ওইটা আবার ঠিক করাইতে হবে, ড্রাইভার রাখার খরচ, আর অনেকগুলো ট্যাক্স দিতে হয়, অনেক পারমিট নিতে, অনেক খরচ। সো মানুষ ভাবে যে আমি গাড়ি কিনলাম একটা অ্যাসেট, বাট না, যে মোমেন্ট আপনি গাড়িটা কিনলেন ওটা কিন্তু দাম কমে গেল, একটু রিসেল ভ্যালু কমে গেল, প্লাস আপনাকে আরও খরচ করতে হবে, তেল, ড্রাইভার খরচ, মেনটেন্যান্স, ট্যাক্স, আরও অনেক কিছু। তো আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন জিনিসকে অ্যাসেট হিসেবে দেখি, কিন্তু অনেক সময় ওইটার কারণে আমাদের টাকাটা চলে যায়। অনেক মানুষ ভাবে হ্যাঁ আমি আমার ব্যাংকের মধ্যে না রেখে আমি নিজের বাসার মধ্যে অনেক টাকা রাখছি, কিন্তু ইনফ্লেশনের কারণে আপনার টাকাটা চলে যাচ্ছে। তো অনেক সময় মানুষ ভুল ধারণায় থাকে যে তারা টাকা কামাচ্ছে তার মানে তাদের অনেক সম্পদ বাড়ছে, বাট না। এখানে তিনি বলছেন যে ভাই ওয়েলথ হচ্ছে সেই জিনিসটা যেটা কন্টিনিউয়াসলি বাড়ছে এবং আপনি কাজ না করলেও আপনার রিটার্নটা দিবে। এবং এটা এক্সাম্পল তিনি বলছেন যে মনে করেন আপনার কাছে একটা দারুণ বিজনেস আছে যেটা আপনি একটা সিইওকে দিয়ে দিয়েছেন যে ও পুরো বিজনেসটা সামলাচ্ছে। সো দিন শেষে ওই ব্যবসাটা করছে, অনেকজন মানুষের আন্ডারে কাজ করছে, আপনি জাস্ট প্রফিটে নিয়ে যাচ্ছেন। কিংবা আপনার রিয়েল এস্টেটে আপনি ইনভেস্ট করা আছে, ইনভেস্টমেন্টটা প্রতি বছর রোল হচ্ছে, ওখান থেকে প্রফিট আপনি নিয়ে যাচ্ছেন। কিংবা আপনার বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট আছে, কিংবা মনে করেন ভিডিওস আছে, কিংবা চ্যানেল আছে যেখানে আপনি ঘুমিয়ে থাকলেও মানুষ ভিডিও দেখছে, ওখান থেকে মনিটাইজেশন থেকে আপনার টাকা আসছে। তো তিনি ওয়েলথ বলতে সেই জিনিসটা বোঝাচ্ছেন যেখানে সময় না দিলেও আপনার টাকা আসে। এখন অনেকে ভাবে যে ও ভাই তাহলে তো আমি জিনিসপত্র বানাই কি ঘুমায় থাকবো? না, আপনাকে ওই সিস্টেমটা বানাইতে, ওয়েলথটা বানাইতে আপনার লাইফ কিন্তু চলে যাবে। যে সিস্টেমটা দাঁড় করাইলে আপনি টাইম ইনভেস্ট না করলে আপনার টাকা আসতে থাকবে। সো ওই সিস্টেম বানাইতে তিনি টাইম ইনভেস্ট করতে বলছেন, টাকা আর্ন করতে টাইম ইনভেস্ট করতে মানা করছেন। এই জিনিসটা আমরা আরেকটু বিস্তারিতভাবে বুঝবো পরে। এরপর তিনি বলছেন যে ইগনোর পিপল প্লেইং স্ট্যাটাস গেমস। তিনি স্ট্যাটাস গেম খেলতে মানা করছেন। স্ট্যাটাস গেমস বলতে বোঝাচ্ছে যে আমার মোবাইলটা লেটেস্ট, কিংবা আমি প্রমোশন পাইছি এই, কিংবা আমি এই ক্যাটাগরিতে চাকরি করতেছি। সো যে মোমেন্ট আপনি স্ট্যাটাস গেম খেলবেন, স্ট্যাটাস গেমের একটা বড় সমস্যা হচ্ছে এটা একটা জিরো সাম গেম। অর্থাৎ আপনাকে স্ট্যাটাসে উঠতে হইলে আপনার নিচে কিছু মানুষ থাকতে হবে, অর্থাৎ অন্য মানুষকে না ডিঙ্গাইলে আপনি স্ট্যাটাসে উপরে যেতে পারবেন না। অন্য নিচে যদি কোনো মানুষ না থাকে আপনি কেমনে উপরে গেলেন? তো স্ট্যাটাস গেমটা এমনভাবে ডিজাইন যে আপনাকে জিততে হলে অন্য কোনো মানুষকে হারতে হবে। এবং স্ট্যাটাস গেমটা অনেক জায়গায় খেলে। টাকার ক্ষেত্রে একটা স্ট্যাটাস গেম, চাকরির রোলের ক্ষেত্রে একটা স্ট্যাটাস গেম, পাওয়ারের ক্ষেত্রে একটা স্ট্যাটাস গেম, ফ্যামিলি কার কত ভালো স্ট্যাটাস গেম, বাচ্চা কি করছে না করছে স্ট্যাটাস গেম। তো আপনি হয়তো এক স্ট্যাটাস গেমে জিতছেন, অন্য স্ট্যাটাস গেমে হারছেন। আপনার বাচ্চা খুব ভালো করছে বাট আপনার ফ্যামিলি লাইফ খারাপ, আপনার ফ্যামিলি লাইফ খুব ভালো কিন্তু আপনি ক্যারিয়ারে সাফার করছেন, কিংবা মেন্টাল পিস আপনার নেই। তো আপনি যখনই ওই স্ট্যাটাস গেমে যাবেন আপনাকে অন্য মানুষের সাথে কম্পিট করতে হবে, রক্তারক্তি হবে, মারামারি হবে, এবং কখনোই সবাই ওই স্ট্যাটাস গেমে একটা সেই মোমেন্টে জিততে পারবেন না। তো তিনি বলছেন যে এমন গেম খেলেন, ওয়েলথ ক্রিয়েশন গেম খেলেন যেখানে সবাই একসাথে জিতবে। ফর এক্সাম্পল, আপনি বৃক্ষরোপণ করছেন, আপনি গাছ পালন করছেন, কিংবা আপনি ড্রয়িং করছেন, কিংবা মনে করেন ক্রাফটসম্যানশিপ কাজ করছেন, আপনি ক্রিয়েটিভিটি চর্চা করছেন, শিল্প সাহিত্য করছেন। তো ওই কাজটা করতে হলে আপনি নিজে নিজেই করতে পারেন, অন্য কাউকে ডিঙ্গায়, অন্য কাউকে দমায় কিন্তু আপনাকে কাজটা করতে হচ্ছে না। তো এমন কাজ লাইফে খুঁজে বের করেন যেটা কারণে সবাই জিতবে, যে জিনিসটার সফলতার জন্য অন্য মানুষকে ব্যর্থ হইতে হবে না। সো ডোন্ট প্লে দ্য স্ট্যাটাস গেম, প্লে দ্য ওয়েলথ গেম কিংবা ভ্যালু গেম। এই জিনিসটা তিনি বারবার বলছেন এবং এটাতে আমরা আরেকটু ডিটেলস একটু পরে যাব। এই পরের পার্টটা খুব ইম্পর্টেন্ট। ইউ আর নট গোয়িং টু গেট রিচ রেন্টিং আউট ইউর টাইম, ইউ মাস্ট ওন ইকুইটি এ পিস অফ বিজনেস টু গেইন ইউর ফাইন্যান্সিয়াল ফ্রিডম। অর্থাৎ আপনার সম্পূর্ণ আয় যদি সময় ব্যয় করার উপর নির্ভর করে
তাহলে আপনি খুব একটা বেশি রিচ হতে পারবেন না। তিনি বলছেন এর মানে হচ্ছে আপনার মনে করেন আর্ন করছেন টিউশনি করে, কিংবা মনে করেন আপনি আর্ন করছেন ডিজাইন করে কিংবা ভিডিও প্রডিউস করে, ঠিক আছে? এখন আপনি যদি ওই টাইমটা খরচ করে যদি ভিডিওটা না বানান কিংবা টিউশনিটি না করেন, তাহলে কিন্তু আপনার আর্নিং হচ্ছে না। সো আপনার সম্পূর্ণ আর্নিং নির্ভর করছে আপনি কত টাইম দিতে পারছেন, এবং সব থেকে বিগেস্ট লিমিটেশন হচ্ছে আপনার টাইম 24 ঘন্টা প্রতিদিনে। এবং এর জায়গায় যদি মনে করেন আপনার একটা কোচিং সেন্টার আছে, একটা একাডেমি আছে, তো আপনি হয়তো প্রতিদিন পড়াচ্ছেন না, কিন্তু আপনার অনেকগুলো টিচার আছে, তো আপনার হয়ে অন্য মানুষ কাজ করছেন, ওইখান থেকে আপনার রেভিনিউটা আসছে। সো আপনি টাইম দেন আর না দেন, আপনি যদি একটা একাডেমি দাঁড় করায় ফেলতে পারেন, ওখান থেকে আপনার রেভিনিউটা আসবে। আপনি অনেকগুলো মনে করেন কন্টেন্ট বানালেন, একটা কোর্স বানালেন, এরপর আপনি টাইম দেন আর না দেন, মানুষ কিন্তু কোর্সগুলো কিনবে, আপনার কিন্তু টাকাটা আসছে। বাট আপনি যদি টিউশনই করেন, আপনি যেদিন টিউশনই করতে যাবেন ওই দিনের টাকাটা আপনি পাবেন, যেদিন যাচ্ছেন না ওই দিন টাকাটা আপনি পাচ্ছেন না। সো আপনার সম্পূর্ণ আর্নিং যদি নির্ভর করে আপনি কতটুকু কাছে টাইম দিচ্ছেন, তাহলে আপনি একটা বিপদে আছেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনার জন্য অনেক কঠিন হবে, অনেক খাটতে হবে। এর চেয়ে ভালো আপনি যদি একটা সিস্টেম বানাতে পারেন যেখানে সময়ের চেয়ে বেশি নির্ভর করে আপনি কতটুকু সিস্টেমটা এফিশিয়েন্টলি রান করছেন সেটা। যদি তা করতে পারেন তাহলে আপনার ওয়েলথ আরো ভালো মতো জেনারেট হবে। এরপরে পার্টটা, স্পেসিফিক নলেজ ইজ নলেজ ইউ ক্যানট বি ট্রেন ফর। ইফ সোসাইটি ক্যান ট্রেন ইউ, ইট ক্যান ট্রেন সামওয়ান এলস অ্যান্ড রিপ্লেস ইউ। এইটা ওয়ান অফ দি মোস্ট ফান্ডামেন্টাল থিংস। এবং এই বইটা আমার এত বেশি ভালো লাগছে, এর কারণ হচ্ছে আমি যে কথাগুলো বলতে চাই ওগুলো এখানে খুব সুন্দর মতো গুছিয়ে বলা হয়েছে। এই পার্টটা আমি অনেক দিন আগে, 3 বছর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম। এই পয়েন্টটা হচ্ছে যে জিনিসগুলো সবাই আপনার আশপাশে সবাই পড়ছে, সবাই ট্রেন্ড হচ্ছে, ওই জিনিসটা আপনাকে কিন্তু স্পেশাল বানাচ্ছে না। যেই কোর্সটা আপনার ফ্রেন্ডরা করছে, যে বইটা আপনার সবাই আশপাশে মানুষ পড়ছে, আপনি যখন বিবিএ কোর্স করছেন কিংবা অ্যাকাউন্টিং কিংবা ইঞ্জিনিয়ারিং করছেন, আপনার সাথে আরো 100টা 200টা 300টা 1000 জন মানুষ সেম বই পড়ছে, সেম টিচারের কাছে পড়াশোনা করছে, সেম জিনিস পড়ছে, সেম কাজ করছে, তাহলে আপনি কিভাবে ইউনিক হচ্ছেন ওই ট্রেনিংটা থেকে? তো সোসাইটি যে জিনিসটা আপনাকে ট্রেন করে বানাতে পারবে, ও আরো 100টা মানুষকে ওই সেম জিনিস ট্রেন করতে পারবে, তো আপনি আর ইউনিক থাকছেন না। সো এই জিনিসটা খুঁজে দেখেন আপনি আপনার লাইফে, যে এমন কোন জিনিস আছে যেটা আপনি বাদে অন্য কেউ ট্রেন করতে পারছেন না, অন্য যে কোনো মানুষের কাছে অ্যাক্সেসেবল না, ওই জিনিসটা আপনাকে ইউনিক বানাবে। সবাই করতে পারছে, অ্যাক্সেসেবল, হ্যাঁ, ওইটা হয়তো আপনাকে শর্ট টার্ম টাকাটা দিবে, আপনি একটা কোনো কোর্স করলেন, ওই কোর্সটা করে আপনি স্কিল ডেভেলপ করলেন, করে তারপর আপনি কোনো কাজ করছেন, ফ্রিল্যান্সিং করছেন, আর্ন করছেন, গুড জব। বাট আপনার মতো আরো 1000 জন মানুষ ওই সেম কাজটা করতে পারবে, এবং আস্তে আস্তে যখন মার্কেটে আরো অনেক মানুষ আসবে, ওই টাকাটা আরো কম মূল্যে বেশি ভ্যালু অ্যাড করে অন্য কেউ অফার করবে, তখন কিন্তু আপনার মার্কেটে ক্রাইসিস পড়বে। সো খুঁজে দেখেন যে আপনি যেই জায়গাগুলো থেকে শিখছেন ওই সেম জিনিসগুলো কি অন্যদের জন্য অ্যাভেলেবেল। যদি হয়, কিছুদিন পর ওই মানুষগুলো সেম জিনিস শিখে আপনার মার্কেটটা দখল করে নেবে। Fortunes require leverage. Business leverage comes from capital, people and products with no marginal cost of replication. লেভারেজের কনসেপ্টটা সব থেকে দারুণ ছিল এই বইতে। লেভারেজ বলতে আমরা তো মিনা কার্টুনে দেখেছি যে ফালক্রম দিয়ে লেভারেজ দিয়ে উঠায় দেয় কোনো একটা জিনিস। সো লেভারেজ বলতে যে জায়গাটা অল্প একটু ইনভেস্ট করে অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। তো সব থেকে সহজ লেভারেজ হচ্ছে মানুষ, অর্থাৎ আপনি নিজে কোনো একটা কাজ না করে অন্য মানুষকে দিয়ে করাচ্ছেন। সব থেকে মেসি, মানে মানুষকে হ্যান্ডেল করা খুবই কঠিন কাজ, এই জন্য ম্যানেজাররা অনেক বেশি টাকা পায়। বাট তার চেয়ে এফিসিয়েন্ট আরেকটা লেভারেজ হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ টাকা পয়সা দিয়ে টাকা পয়সা আনা। অর্থাৎ আপনি বিভিন্ন স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, ওখানে টাকা দিয়ে আপনি টাকা আনছেন। দ্যাট ইজ দ্য সেকেন্ড ফর্ম অফ লেভারেজ। থার্ড ফর্ম অফ লেভারেজের যেটা কথা বলা হচ্ছে, যেখানে কোনো মার্জিনাল কস্ট অফ রেপ্লিকেশন নাই, অর্থাৎ যে জিনিসটা ডুপ্লিকেট করতে কোনো খরচ নাই। দেখেন তো কোন জিনিসটা ডুপ্লিকেট করতে কোনো খরচ নাই? যে জিনিসটা ডুপ্লিকেট করতে খরচ নেই সেই জিনিসটা হচ্ছে বিভিন্ন ডিজিটাল প্রোডাক্টস। আপনি দেখেন টপ 10 কোম্পানিজ দেখবেন সব ডিজিটাল প্রযুক্তি কোম্পানি, কারণ কোডস এগুলোর ডিজিটাল রেপ্লিকেশন কস্ট 0। হ্যাঁ, সার্ভার মেইনটেনেন্স করতে কিছু খরচ যায়, বাট ইন রিয়ালিটি আপনি যদি কোনো একটা ইবুক, আপনি 100টা ইবুক বানাতে পারেন। বাট আপনি যদি এরকম একটা হার্ড কভারের বই যদি 100টা কপি করতে চান, আপনি এটা করতে হাজারখানেক টাকা খরচ যাবে। ওয়ারেস আপনি একটা ইবুক 1000 জন মানুষকে ফ্রিতে সেন্ড করতে পারেন। সো ডিজিটাল প্রসেসের রেপ্লিকেশন 0, এবং এইগুলো প্রোডাক্ট হচ্ছে আলটিমেট লেভারেজ। সো এই জন্য এই বইতে বারবার বলছে সব থেকে ইজি লেভারেজ হচ্ছে মানুষকে দিয়ে কাজ করানো, তারপরে লেভারেজ হচ্ছে টাকা দিয়ে কাজ করানো, অর্থাৎ টাকা টাকা আনবে, তারপর আলটিমেট লেভারেজ হচ্ছে বিভিন্ন ডিজিটাল প্রোডাক্টস। আপনি যদি আমার লাইফ দেখেন, ইবুকস, কোর্সেস, ইউটিউব মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন, আমার লাইফ কিন্তু এই রেপ্লিকেশন জিনিসগুলো নিয়ে কিন্তু আমি কাটাচ্ছি। অর্থাৎ আমার পুরো ইন্টার বিজনেস কিন্তু এগুলো দিয়ে রান হচ্ছে। এই জন্য আমি বলছিলাম যে এই বইটা আমার জন্য কেন বেশি স্পেশাল, কেন বেশি ফিউচার ওরিয়েন্টেড, কারণ এটা অ্যাকচুয়ালি ফিউচারের কথা আপনাকে গুছায় বলে। এরপর ইফ ইউ কান্ট কোড,
আপনি যদি কোডিং না জানেন, এখানে বলছে ভাই আপনার কোডিং জানতে হবে, বাট আপনি যদি কোডিং না জানেন, রাইট বুকস, ব্লগস, রেকর্ড ভিডিওস, পডকাস্ট, অর্থাৎ আপনি যদি কোডিং না জানেন, আমি কোডিং জানি না, তাই আপনি বই লিখেন, ব্লগ করেন, ভিডিও রেকর্ড করেন, পডকাস্ট করেন। আমি ভিডিও রেকর্ড করছি, আমার একটা পডকাস্ট আছে, ট্রাইনেমাল পডকাস্ট, আমার একটা বই আছে, স্টুডেন্ট হ্যাক্স, কমিউনিকেশন হ্যাক্স, মোবাইল ফটোগ্রাফি। তো এইগুলা হচ্ছে ফিউচার। ইটস জাস্ট আমি 3 বছর আগে থেকে করছি, আজকে আসে আমি বইটা পড়লাম এবং আমার খুব ভালো লাগছে যে আমি 5 বছর আগে ফিউচার কি হবে ওইটা অনুযায়ী রেডি হতে পেরেছি। বাট আমি কখনো বলতে পারিনি, কারণ আমি তো বলতে পারবো না যে ভাই আমি সাকসেসফুল। বাট অন্য আরেকজন সাকসেসফুল মানুষ যখন এই জিনিসটা বলছে, তখন আমার অনেক শান্তি লাগে যে ভাই যে জায়গায় আমি টাইম ইনভেস্ট করছি, যে কথাগুলো আমি বলছিলাম, ওই সেম জিনিসটা উনিও বলছে। তো এই জন্য আমি বইটা খুব ভালো লাগছে। এগেইন, সো অ্যাজ ইউ ক্যান সি, আপনি যদি কোডিং না জানেন, বই লিখেন, ব্লগ করেন, ভিডিও করেন, পডকাস্ট করেন, ডিজিটালি যেই কাজগুলো করা যায়, অনলাইন ওয়েবসাইট ক্রিয়েট করেন, এই কাজগুলো করেন। নাহলে আপনি লেভারেজটা করতে পারবেন না। হ্যাঁ, আপনি মানুষকে দিয়ে কাজ করছেন, হ্যাঁ আপনি টাকা দিয়ে ইনভেস্টমেন্ট আনছেন, বাট ডিজিটাল লেভারেজ ইজ দি আলটিমেট লেভারেজ। রিডিং ইজ ফাস্টার দেন লিসনিং, ডুইং ইজ ফাস্টার দেন ওয়াচিং। অর্থাৎ মানুষের কাছ থেকে জিনিসপত্র শোনার চেয়ে পড়া বেশি দ্রুত, এবং দেখে শেখার চেয়ে করে শেখা বেশি দ্রুত। বলছে, জাস্ট বলার কথা বলছে, ডাজন্ট নেসেসারিলি আই এগ্রি, বাট হ্যাঁ। সেট অ্যান্ড এনফোর্স অ্যান অ্যাসপিরেশনাল পার্সোনাল আওয়ারলি রেট। এটা খুব ইম্পর্টেন্ট। আপনার 1 ঘন্টার দাম কত আপনি ঠিক করে রাখেন। আপনি কখনো যদি আপনার একটা পার্সোনাল আওয়ারলি রেট ফিক্স না রাখেন, আপনি অনেক জায়গায় আপনি নিজে ভ্যালু বুঝবেন না। তো আপনার 1 ঘন্টার দাম কত, এটা নিজেই চিন্তা করে দেখেন। আপনার 1 ঘন্টার দাম কত? আপনি যেটা টিউশনি করেন, আপনি হয়তো 1,500 টাকা নিচ্ছেন, কিংবা 1,000 টাকা নিচ্ছেন, কিংবা 500 টাকা নিচ্ছেন। সো আপনি মাথায় একটা সেট করেন যে আপনার একটা ঘন্টার দাম কত। একটা মানুষ যে বিভিন্ন কর্পোরেট চাকরি করছে, সে হয়তো দিনে 8 ঘন্টা কাজ করছে। আপনি যদি মাস শেষে তার হিসাবটা করেন, দেখবেন যে সে হয়তো প্রতি ঘন্টায় 1,000 টাকা আর্ন করছে। সো আপনি যদি এমন একটা কাজ পারেন যে কাজটা আপনি 1 ঘন্টা লাগছে, কিন্তু অন্য একটা মানুষ 500 টাকা করে দিতে পারবে, তাহলে আপনি ওই মানুষের কাছে 500 টাকা দেন। বাকি টাইমটা নিজে যেই কাজ করে 1,000 টাকা ইনকাম করছেন, ওই কাজে আপনি ইনভেস্ট করেন। আপনার খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, যে আপনার 1 ঘন্টার দাম কত, এটা খুঁজে বের করা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এখন আমরা বইয়ের কিছু ইনসাইড ডিটেলসে আসি, এবং বইয়ের সবথেকে মজার পার্টটা আমি সবার লাস্টে বলবো, কারণ ওই জিনিসটা একটু স্পিরিচুয়াল জিনিসপত্র, সো ওটা সবার লাস্টে রাখছি। It's much more important today to be able to become an expert in a brand new field in 9 to 12 months than to have studied the right thing a long time ago. এর মানে হচ্ছে এই যুগে আগে থেকে রেডি হওয়ার কোনো মানে হয় না, কারণ প্রতিনিয়ত জিনিসপত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। বরং আপনার সেই স্কিলটা সব থেকে বেশি লাগবে, যে স্কিলটা আপনাকে নতুন জিনিস খুব দ্রুত শিখতে সাহায্য করে। কিন্তু কি, আমরা 14-16 বছর ধরে একটা কারিকুলামে পড়াশোনা করছি, যে কারিকুলাম থেকে বের হয়ে আপনি বুঝতে পারবেন যে কারিকুলাম এখন আর এক্সিস্টই করে না, আপনাকে নতুন জিনিস শিখতে হচ্ছে। সো আপনি যদি আসলে যুগের জন্য রেডি থাকতে চান, আপনি দ্রুত শিখার স্কিলটা রেডি করেন। ফাস্ট লার্নিং, মেটা লার্নিং, এই জিনিসটা আপনাকে শিখতে হবে। All the returns in life, whether in wealth, relationships or knowledge, come from compound interest. Play the long term games. মানুষ শর্ট টার্ম গেমটা, শর্ট টাইমে টাকা আসবে এই জিনিসটা করতে যায়, তারা লং টার্ম গেমটা হারায় ফেলে। এক্সাম্পল দিই, অনেকজন কন্টেন্ট ক্রিয়েটার ছেড়ে দেয় কন্টেন্ট বানানো, কিংবা তারা ব্র্যান্ড বিল্ড করতে পারছে না। কেন জানেন? কারণ তাদের কোনো একটা ব্র্যান্ড অ্যাপ্রোচ করে, ওই ব্র্যান্ড 5,000 টাকা 10,000 টাকা বিনিময়ে তারা যাচ্ছে তাই কথাবার্তা বলে, মানুষ আর তাদেরকে বিশ্বাস করে না। এইভাবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার জাস্ট ঝরে যাচ্ছে। আমি আমার ক্যারিয়ারের প্রথম 3 বছর কোনো স্পন্সর নেই, মনিটাইজ করে নেই। সো ওটা আমি না জেনে হয়তো বা করি নেই, আমি উদ্দেশ্য ছিল হ্যাঁ পরে যে হয়তো বা আমার কাছে স্পন্সর আসবে, বাট শর্ট টার্মে যেহেতু আমি গ্রিডি ছিলাম না, তার লং টার্মে এখন একটু বেনিফিট পাচ্ছি। বাট দেয়ার আর আদার এক্সাম্পলস অ্যাজ ওয়েল। বাট এই জিনিসটা আমি খুবই অ্যাগ্রি করি। 99% অফ এফোর্ট ইজ ওয়েস্টেড। এর মানে হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল কিংবা 80-20 প্রিন্সিপাল। আপনি যে কাজগুলো করেন তার মধ্যে 20% কিংবা 1% থেকে ম্যাক্সিমাম রেজাল্টটা আসে। আপনি আপনার দিনের কথাটা চিন্তা করেন, আপনি 24 ঘন্টা এমন 1 ঘন্টা 2 ঘন্টা যে কাজটা করেন যেখান থেকে আপনার ম্যাক্সিমাম রেজাল্টটা আসে, 1-2টা ইমেল যেখান থেকে আপনার বিজনেস ডিলটা সাইন হয়েছে। সো যেই লাইফের পার্টটা সব থেকে বেশি ইম্প্যাক্ট রাখে, ওইটাতে বেশি ফোকাস করেন। আমার ফিজিক্যাল ফিটনেসের ম্যাক্সিমাম ইম্প্যাক্টটা আসে যখন আমি দিনে 200টা ক্রাঞ্চ করি। ওই 200টা ক্রাঞ্চ করতে আমার 15 মিনিট সময় লাগে। সো আমার ফিটনেসের 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টার মধ্যে আমার মেইন ফিটনেসের ম্যাক্সিমাম রেজাল্ট আমি পাই। কিন্তু কিংবা আমরা যে খাওয়া দাওয়া করি, আমরা দিনে 2 ঘন্টা খাই কিংবা 1 ঘন্টা খাওয়া দাওয়া করি। তো আপনি যদি দেখেন আপনার যে পুরো বডিটা যে আপনি মেনটেন করছেন, পুরো ফিটনেস, দিনের মধ্যে কিন্তু জাস্ট 2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ইম্প্যাক্টটা পান।
সো 2 ঘন্টা 1 ঘন্টাতে আপনি সম্পূর্ণ বডির রেজাল্টটা কিন্তু আসলে পাচ্ছেন। বাট ওই স্পেসিফিক টাইমটা আমরা কি খাচ্ছি, কতটুকু ওয়ার্কআউট করছি, ওটাতে যেহেতু আমরা ফোকাস করছি না, তাই আমাদের ফিটনেসে অনেক সময় আমরা সাফার করছি। Final form of leverage is brand new, the most democratic form. Products with no marginal cost of replication. Forget rich versus poor, white collar versus blue. It's now leverage versus unleveraged. একটু আগে যে আমরা আলোচনা করলাম যে সব থেকে কঠিন উপায়ে টাকা আর্ন করার উপায় হচ্ছে অন্য মানুষকে দিয়ে কাজ করানো, হিউম্যান ক্যাপিটাল। এরপরের ক্যাপিটাল অর্থাৎ টাকা দিয়ে টাকা আনা। সব থেকে অ্যাডভান্স হচ্ছে প্রোডাক্টস উইথ নো মার্জিনাল কস্ট অফ রেপ্লিকেশন, অর্থাৎ ডিজিটাল প্রোডাক্টস। সো এগেইন অ্যান্ড এগেইন এখন কোয়েশ্চেন হচ্ছে লেভারেজ ভার্সেস আনলেভারেজ, অর্থাৎ আপনি চাইলে এই যুগে অনলাইনে না আসতে পারেন, আপনি কোনো ডিজিটাল প্রোডাক্টসে না কাজ করতে পারেন, ইটস অ্যাবসলিউটলি ইয়োর চয়েস। বাট অ্যাকচুয়াল মানি মেকিং যে কয়েক বছর পরে কিংবা এখন যে হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টসে, যেখানে কোনো লেভারেজের ওয়েস্টেজ নাই। আপনি চাইলে ইচ্ছা মতো ইবুক বিক্রি করতে, আপনি ইচ্ছা মতো আপনি কোর্স বিক্রি করতে পারেন, যে কোনো জায়গায় আপনি বিক্রি করতে পারবেন। সো আপনি চাইলে অনলাইনে অ্যাফোর্ড করতে পারেন, অ্যাবসলিউটলি ইয়োর চয়েস। বাট এইখানে আপনি ম্যাক্সিমাম লেভারেজটা পাবেন বর্তমানের লাইফে, হয়তো বা সামনে জিনিসপত্র বদলে যাবে। অ্যান্ড নিউ ফর্মস অফ লেভারেজ ইজ দে আর দ্য পারমিশনলেস, অর্থাৎ নতুন যে লেভারেজলেস যে আপনার প্রোডাক্টসগুলো আছে, কাজগুলো আছে, অর্থাৎ ডিজিটাল প্রোডাক্টস, এগুলোতে পারমিশন লাগে না। আগে আপনার কোনো একটা কন্টেন্ট, কোনো একটা ভিডিও, কোনো একটা নাটক করতে হলে আপনার স্টুডিও পারমিশন লাগতো, হাজার মানুষের অ্যাপ্রুভাল লাগতো। এখন লাগবে না, আপনি জাস্ট বাসায় বসে কন্টেন্ট বানাতে পারছেন, পারমিশন লাগে না এখন কাজগুলো করতে আপনার, ঠিক আছে? সো দিস ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ। আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট বাদে অন্য যে কোনো জায়গায় যান, আপনার অনেক পারমিশন লাগবে। আপনি তো বলবেন পারমিশন কিসের? এটা টিউবওয়েল বসানোর, পানির লাইন নেওয়া, বিদ্যুতের লাইন নেওয়া, দোকানটা নেওয়া, আপনার সার্টিফিকেটটা নেওয়া, আপনি বহুত কিছু করা লাগবে। আপনি যখনই ডিজিটাল বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় যাবেন, অনেক বেশি সার্টিফিকেটস লাগবে, অনেক বেশি পারমিশনস লাগবে অনেক মানুষের কাছ থেকে। বাট ডিজিটালে জিনিসগুলো এখনও অনেক ইজি। হয়তো ফিউচারে এগুলোর মধ্যে আপনার অনেক পারমিশনের ব্যাপার চলে আসবে, আপনার বিভিন্ন জিনিস করতে হবে, ওখানের মধ্যে ট্যাক্স চলে আসবে, অলরেডি চলে আসছে। বাট স্টিল ডিজিটাল প্রোডাক্টস আপনার লাইফকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে, যেটা নর্মাল প্রোডাক্টস আপনাকে দিবে না। Whenever you can in life, optimize for independence rather than pay. If you have independence and you're accountable on your output as opposed to your input, that's the dream. অর্থাৎ এটা মানে হচ্ছে ইনপুট আর আউটপুটকে আপনি সেপারেট করতে বলছে। এর মানে হচ্ছে আপনার যদি সম্পূর্ণ আউটপুট আপনার ইনপুটের উপর ডিপেন্ড করে, তাহলে কিন্তু আপনাকে অনেক খরচ করতে হবে, অনেক টাইম ইনভেস্ট করতে হবে। এর মানে হচ্ছে একটু আগে যেটা আমরা আলোচনা করলাম, যে আপনার আউটপুট অর্থাৎ টাকা পয়সা আর্নিং ডিপেন্ড করছে আপনি কয়টা ভিডিও এডিট করলেন, কিংবা কয়টা পোস্টার এডিট করলেন, কিংবা কয়টা বই আপনি বাইন্ডিং করলেন। যদি তাই হয়, ইনপুট আর আউটপুট একদম একটা দিয়ে আরেকটা মেজার করা যাচ্ছে, যে আপনি 10টা বই করলে 10 টাকা পাবেন, 20টা বই করলে 20 টাকা পাবেন। যদি ইনপুট আউটপুট ডিরেক্টলি কোরিলেট করা যায়, আপনার কিন্তু টাকা আর্ন করতে কষ্ট হবে। বাট আপনার যদি আউটপুটের সাথে ইনপুটের কোনো সম্পর্ক ওইভাবে ডিরেক্ট রিলেট করা না যায়, ফর এক্সাম্পল অনেক দেখবেন অনেক আর্টিস্ট একটা পেন্টিং $1 মিলিয়ন দিয়ে বিক্রি করছে, কিংবা মনে করেন রিয়েল এস্টেটের যদি বিজনেস আপনি দেখেন, একটা বিল্ডিং তারা 2 লাখ মনে করেন 2 কোটি দিয়ে কিনছে, একটু রেনোভেট করছে 20 লাখ 30 লাখ টাকা দিয়ে 5 কোটি টাকায় বিক্রি করছে। তো ওর ইনপুটটা কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না বাইরে থেকে, তাই সে আউটপুটে অনেক বেশি রিটার্ন আনতে পারছে। সো আপনি যত ইনপুট আউটপুটের মধ্যে ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারবেন, অ্যাজ ইটস মেনশন ইন দ্য বুক, তত বেশি আপনার আর্নিং পোটেনশিয়াল বেড়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, কন্টেন্ট ক্রিয়েশনে যে ইন্টার যে বিজনেস, আপনার স্পন্সরশিপ যে আসে, এখানে ইনপুটটা ডিরেক্টলি ভাবে দেখা যায় না। তাই অনেক জায়গায় দেখবেন বিভিন্ন ব্র্যান্ডস, বিভিন্ন পার্সন, আমি নিজের কথা বলছি না, বাট অনেক জায়গায় দেখবেন যে আপনি একটা ভিডিও বানানোর জন্য আপনি লাখ টাকা পাচ্ছেন, 60,000 টাকা পাচ্ছেন, 70,000 80,000 টাকা পাচ্ছেন, কারণ ওটার মধ্যে ব্র্যান্ডের জিনিসটা চলে আসছে, ট্রাস্টের বিষয়ে চলে আসে, একটা ক্রিয়েটিভিটির বিষয় চলে আসে, যেটা ইনপুট আর আউটপুট আপনি সরাসরি মেজার করতে পারবেন না। তাই কন্টেন্ট ক্রিয়েটাররা আরো অনেক বেশি চার্জ করতে পারবেন যখন আপনি ব্র্যান্ডটা আরো বড় বিল্ড করতে পারবেন, কারণ ইনপুটের সাথে আউটপুটের ডিরেক্ট কোনো সম্পর্কটা নাই। আমি ঠিক জানি না আজকে ভিডিওটা আপনি কতটুকু বুঝতে পারছেন, কারণ আজকে আমি মোটেও ডাউন করছি না কোনো জিনিস, অর্থাৎ যেইভাবে আছে আমি এক্সপেক্ট করছি যে আপনি স্মার্ট একজন মানুষ, সলিড কথাবার্তা বুঝতে পারেন, ওইভাবে আমি ব্যাখ্যা করছি। আমি সরি আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন, এটা আজকে আমি বোঝানোর চেষ্টা করছি না, কারণ আজকে অনেক কিছু কভার করা আছে, তাই আমি ডিরেক্টলি জাস্ট বলে যাচ্ছি কন্টেন্টগুলো। Knowledge workers function like athletes, train and spirit, then rest and reassess. আপনি যদি নলেজ ওয়ার্কার হন, ক্রিয়েটিভ পারসন হন, প্রতিদিন কাজ করা আপনার জন্য না। আপনি কাজ করছেন, রেস্ট করছেন, একটা বই পড়ছেন, আরেক জিনিস সার্চ করছেন। আপনার যদি ক্রিয়েটিভিটি করতে হলে ডেইলি আপনাকে একই কাজ করতে হয়, তাহলে একসময় আপনি বোর্ড হয়ে যাবেন, নতুন জিনিস আপনি এক্সপ্লোর করতে পারবেন না। সো আপনার যদি কাজ আসলে বুদ্ধিবৃত্তিক হয়, আপনাকে অ্যাথলেটদের মতো ট্রেন করতে হবে, অর্থাৎ
কাজের সময় ফাড়ায় কাজ করবেন, বাকি সময়টা রেস্ট করবেন যেন আপনি আরেকটু স্ট্রেংথেন্ড আপ হইতে পারেন এবং পরের এফোর্টটাতে আরও বেশি শ্রম দিতে পারেন, আরও বেশি মাইলস্টোন রিচ করতে পারেন, আগের রেকর্ড ব্রেক করতে পারেন। নাহলে প্রতিদিন যদি আপনি সেম কাজ করে যান, ওটার মধ্যে আপনি ক্রিয়েটিভিটি দিতে পারবেন না, আপনি আর নতুন কিছু আনতে পারবেন না, কারণ আপনি নতুন জিনিস এক্সপ্লোর করছেন না। আপনি যদি নলেজ ওয়ার্কার হন, আপনার কাজের একটা বড় পার্ট হচ্ছে এক্সপ্লোর করা, কিন্তু এক্সপ্লোর করা কিন্তু একটা ডাউন টাইম, অর্থাৎ আপনি এক্সপ্লোর করছেন, মানুষ দেখছে হচ্ছে কী করতেছে, বিভিন্ন র্যান্ডম জিনিসপত্র পড়ছে, বাট আপনি জানেন যে এক্সপ্লোর করার কারণে আপনি নেক্সট যে কাজটা করবেন ওই কাজটা আগের কাজের চেয়ে 10 গুণ ভালো হবে, কিন্তু বাইরের মানুষের কাছে জিনিসটা ওয়েস্ট মনে হবে। এবং আপনিও যদি মনে করেন যে আপনি এক্সপ্লোর করছেন তার মানে আপনি সময় নষ্ট করছেন, তখন আপনি আর নলেজ ওয়ার্কারের মতো কাজ করছেন না, তার আপনি সেম কাজই করছেন, বারবার করছেন, এবং একসময় মানুষ বোর্ড হয়ে যাবে আপনার কাজে এবং আপনার কাছে চলে যাবে, কিন্তু আপনি হয়তো ইনোভেটিভ কিছু করছেন না। ইউ উইল নেভার বি ওয়ার্থ মোর দেন হোয়াট ইউ থিঙ্ক ইউর ওয়ার্থ। একটু আগে যেটা আমরা আলোচনা করলাম যে আপনার একটা আওয়ারলি রেট থাকা দরকার, অর্থাৎ প্রতি ঘন্টা আপনার দাম কত। যদি না থাকে আপনি প্রাইসিং করতে ঝামেলায় পড়বেন, আপনি মানুষকে ডেলিগেট করতে ঝামেলায় পড়বেন। আপনার মনে করেন 1 ঘন্টার দাম হচ্ছে 2000 টাকা, আপনার সেম কাজটা 200 টাকা আরেকজন করে দিতে পারে, আপনি তাকে দেন, বরং ওই টাইমটা আপনি নিজে কাজে ইউজ করেন যেখানে আপনি আরও বেশি আর্ন করতে পারবেন। আপনি যদি ডেলিগেট না করতে পারেন, আপনার যদি আওয়ারলি রেট না থাকে, আপনি বিভিন্ন সব কাজ আপনি হ্যাঁ বলতে থাকবেন, ওই হ্যাঁ বলতে গিয়ে বিভিন্ন স্টুপিড কাজও আপনি নিয়ে ফেলবেন, মাঝখানে একটা দুটো ভালো কাজও থাকবে, বাট অনেক স্টুপিড কাজের কারণে আপনার সময়টা নষ্ট হবে। যে কাজটা হয়তো বা আপনার ঘন্টার দাম হচ্ছে 5000 টাকা, বাট আপনি সব কিছুতে হ্যাঁ বলতে বলতে, কারণ আপনি জানেন না যে আপনার ঘন্টার দাম কত, আপনি সব কাজে হ্যাঁ বলতে বলতে আপনি 500 টাকা ঘন্টারও কাজ বলছেন হ্যাঁ, 200 টাকা ঘন্টারও কাজ বলছেন হ্যাঁ, তো আপনি নিজের টাইমটা অনেক জায়গায় ওয়েস্ট করছেন। সো এই জন্য আপনার একটা আওয়ারলি রেট ঠিক করা খুবই ইম্পর্টেন্ট। Status is a zero-sum game. Wealth creation is an evolutionary, recent positive-sum game. So, আমরা প্রথমেই যে আলোচনা করলাম যে স্ট্যাটাস গেম খেলবেন না, মানুষের সাথে কম্পিট করতে যান না, নিজের ওয়েলথটা বানান, নিজের ব্রেইনটাকে ডেভেলপ করেন, যেখানে অন্য কারোর সাথে আপনি কম্পিট করছেন না। আপনি যে মোমেন্টে স্ট্যাটাস গেমে যাবেন, আমার সম্পদ, আমার ফ্যামিলি এই করছে ওই করছে, আমার বাচ্চা এই করছে ওই করছে, ওই মোমেন্টে আপনি হারছেন, এবং ইটস নট এ ভেরি হেলদি কম্পিটিশন টু স্টার্ট উইথ। এই পার্টটা আমাকে সব থেকে বেশি, এটা হচ্ছে আমার সেকেন্ড বেস্ট লেসন এই বই থেকে। 3 really big decisions you make in your early life: where you live, who you're with, and what you do. 3টা বড় ডিসিশন যদি আপনি আপনার আর্লি লাইফে নেন। কার সাথে আপনি আপনার সময় অতিবাহিত করবেন, অর্থাৎ আপনার স্পাউস, আপনি লাইফে কি করবেন, যেটা আপনার চাকরি হবে কিংবা প্যাশন হবে কিংবা ক্যারিয়ার হবে, এবং 3, কোন জায়গায় আপনি বসবাস করবেন। আমারটা মোটামুটি ক্লিয়ার যে আমি কি করতে চাই, ভিডিও মেকিং, বই, ক্রিয়েটিভ কাজ, হ্যাঁ এটা আমি করতে চাই। কই থাকতে চাই, আমি চাই পাহাড় পর্বত সমুদ্রের আশপাশে থাকতে, ওইটা এখনো সম্ভব না, যথেষ্ট আর্ন করি না এখনো। এবং আপনাকে আগে ডিসাইড করতে হবে যে কার সাথে আপনি আপনার সারা লাইফ কাটাবেন। সো এই 3টা ডিসিশন আমরা আমাদের আর্লি লাইফে নেই, এবং এই বয়সটা আসলে খুবই উদ্ভট, বুঝছেন। এই সেম বয়সে আমি দেখছি আমার কোনো ফ্রেন্ড বিয়ে করছে, কোনো ফ্রেন্ডের ব্রেকআপ হচ্ছে, কোনো ফ্রেন্ডের মাল্টিপল টাইম ব্রেকআপ হচ্ছে, কোনো ফ্রেন্ডের বিয়ে হইতে যায় ব্রেকআপ হয়ে যাচ্ছে, কিংবা কোনো ফ্রেন্ডের বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাচ্ছে। তো এই সেম বয়সে অনেকগুলো মানুষ অনেকগুলো লাইফের ফেজে আছে, কেউ হয়তো বিদেশ চলে যাচ্ছে। তো এই টাইমে যদি আপনি কম্পেয়ার করতে যান, আপনি একদম স্ট্রেট বিষণ্ণতায় চলে যাবেন। সো আপনি যদি ইয়াং বয়সে থাকেন, এই 3টা ডিসিশন খুব ইম্পর্টেন্ট, এবং একটু টাইম নিয়ে নেন। এবং আমি যতটুকু বুঝি, মানুষ বিয়ে করার পিছে যতটা না চিন্তা করে, সে তার চেয়ে বেশি চিন্তা করে যে রেস্টুরেন্টে সে কি খাবে। এটা আমার মনে হয়েছে, আমার জাস্ট মনে হয় যে মানুষ জাস্ট they are just winging it, that's my opinion about people marrying. এটাই। Don't measure, your patience will run out if you count. মানুষের জন্য আপনি কাজ করেন, হ্যাঁ মানুষের আপনি হেল্প করেন, বা এটা কাউন্ট রাখবেন না, কারণ আপনি যতগুলো কাজ করছেন ও হয়তো এখন না অনেক পরে ফেরত দিবে, বাট আপনি যদি সবসময় কাউন্ট করতে যান, মানুষ আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে এবং আপনি ক্লান্ত হয়ে যাবেন, কারণ আপনি মানুষের জন্য করে শেষ করতে পারবেন না, কিন্তু মানুষ আপনাকে দিয়ে সন্তুষ্ট করতে পারবে না। সো ডোন্ট কিপ এ কাউন্ট যে আপনি কতটুকু করলেন, কতটুকু ফেরত পেলেন, না, ডোন্ট ডু দ্যাট। দ্য ওয়ে টু গেট আউট অফ কম্পিটিশন ট্র্যাপ ইজ টু বি অথেন্টিক। আপনি যদি কম্পিটিশন থেকে বের হতে চান, জেনুইনলি নিজের মতো হওয়ার চেষ্টা করেন। আমরা কম্পিটিশন এই জন্য করছি কারণ কন্টিনিউয়াসলি আমরা জানি না যে আমরা কি হইতে চাই, তা আমরা অন্য মানুষকে দেখে নিজের উপরে একটা জাজমেন্ট ফেলার চেষ্টা করছি। আচ্ছা ও এই কাজ করছে, তার মানে আমারও এই লেভেল হওয়া উচিত, আচ্ছা ওর বিয়ে হয়ে গেছে, তার মানে আমারও বিয়ে হওয়া উচিত, ও 2 লাখ টাকা ইনকাম করছে, তার মানে আমারও বিয়ে। না ভাই, আপনার হয়তো ক্রাইটেরিয়া ডিফারেন্ট, আপনি হয়তো মানুষের ডিফারেন্ট, কিন্তু আপনি যদি নিজের মতো হওয়ার চেষ্টা না করেন, তাহলে কন্টিনিউয়াসলি আপনি
অটোমেটিক মানুষের সাথে নিজেকে কম্পেয়ার করবেন এবং নিজে দুঃখী হবেন। সো কম্প্যারিজন থেকে বের হওয়ার উপায় হচ্ছে নিজে যেই মানুষটা, ওই মানুষটা আপনি হওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে আপনি আসলে কি, কেন, আপনার কাজগুলো কি, ওইটা কেন হচ্ছে, ওটা পরে আসছি। In a long-term game, it seems that everybody is making each other rich, and in the short-term game, it seems like everybody is making themselves rich. অর্থাৎ শর্ট টাইমে মনে হচ্ছে সবাই সেলফিশ, লং টাইমে মনে হয় আপনি সবাই একসাথে বড় হচ্ছে। এটা আসলে ট্রুথ। আপনি যদি আজকে অনেক টাকা আর্ন করেন, মনে করেন আপনি রিচ হয়ে গেলেন, সাডেনলি কিন্তু আপনি দেখবেন অনেক ফ্রেন্ড আপনার হারায় যাচ্ছে, কারণ তারা হয়তো আপনার কাছে আসতে লজ্জা হবে। তারা ভাববে যে আপনি আপনার সাথে কথা বললে তারা ভাবছে যে আপনার কাছে তারা কোনো সাহায্য যাচ্ছে, তাই হয়তো আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করবেন, তো অনেক ফ্রেন্ড হয়তো আপনার কাছে দূরে সরে যাবে। বাট লং টার্মে যদি আপনার আসলে ইচ্ছা থাকে যে সবাই একসাথে রিচ হবেন, সবাই একসাথে হ্যাপি হবেন, আপনি ওই রিলেশনশিপগুলো আর সুন্দর মতো আপনি গুছিয়ে রাখবেন। তো শর্ট টার্মে আপনি যদি কম্পেয়ার করতে যান, মানুষকে দেখতে চান, মনে হবে যে এক একজন এক একটা জিনিস করতে যাচ্ছে, ও তো আমাকে টাইম দিচ্ছে না, তো খালি ক্যারিয়ারে ফোকাস। কিন্তু না, হয়তো আপনি যদি ওকে অ্যালাউ করেন যে ও ক্যারিয়ারে ফোকাস হচ্ছে, ও একটু নিজেকে গুছাই নিচ্ছে, ও বিয়ে করছে, হ্যাঁ ও হয়তো আমাদের ফ্রেন্ডদেরকে টাইম দিতে পারছে না, ওটা খুশি হোক। সবাই যদি আস্তে আস্তে খুশি হয়ে স্টেবল হয় একটা টাইমে, হয়তো আপনারা সবাই একসাথে গ্যাদার করবেন, রিউনিয়ন হবে, সবাই একসাথে খুশি থাকবেন, একজন একজনের খোঁজ নেবেন। তো শর্ট টার্মে বিভিন্ন মানুষের ডিসিশনকে মনে হচ্ছে যে আপনার লাইফের পরিপন্থী, কিন্তু লং টার্মে যদি আপনি সাপোর্টটা দেন, হয়তো সবাই একসাথে খুশি হয়ে থাকতে পারবেন। এগুলো হয়তো বইতে সুন্দর মনে হয়, কিন্তু শর্ট টার্মে এই জিনিসগুলো বোঝা খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। এখানে একটা খুবই কন্ট্রোভার্সিয়াল কথা আছে, trying to build business relationships well in advance of doing business is a complete waste of time। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিজনেস কি করবেন, বিজনেস শুরু করার আগেই মানুষের সাথে নেটওয়ার্কিং করা সময়ের অপচয় বলা হচ্ছে। আমি এটার সাথে অনেকটা অ্যাগ্রি করি। লিঙ্কডইনে, ফেসবুকে অনেক মানুষ দেখবেন একজন একজনের ফ্রেন্ড, কিন্তু কোনো ইন্টারাকশন নেই। কারণ কি জানেন, তারা নিজেরও জানেন না কোন কানেকশনটা তারা খুঁজছে, কোন মানুষের সাথে তারা যোগাযোগ করতে যাচ্ছে। তারা কোনো উদ্দেশ্য ছাড়া জাস্ট নেটওয়ার্কিংটা করেছে, তাই তারা বিভিন্ন মানুষের সাথে কানেক্টেড ঠিকই আছে, কিন্তু ওখানে আসলে কোনো লেনদেন হচ্ছে না, কোনো ভ্যালু এডিশন হচ্ছে না। তাই এখানে বলছেন যে ভাই আপনাকে ডিসাইড করেন যে আপনি কি করতে চান, তারপর অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে কোন মানুষগুলোর সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। নেটওয়ার্কিং আপনাকে বলে দেওয়া লাগবে না, আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে কোন মানুষগুলো হেল্প আপনার লাগবে, তখন আপনি রিচার করতে পারেন ওদের সাথে। এর মানে এই না যে নেটওয়ার্কিং করতে মানা করা হচ্ছে, এখানে জাস্ট বলা হচ্ছে যে আপনি আগে ডিসাইড করেন যে আপনি কোন জিনিসটা চান, তারপর আপনি সিলেক্ট করবেন যে কাদের সাথে নেটওয়ার্কিং করতে হবে। Most of history was built by young people, they just got credit when they were older। এইটা খুবই ফেনোমেনাল একটা কথা। লাস্ট দিন আমরা পডকাস্টে বলছিলাম যে অনেক মানুষ দেখবেন ক্রেডিট পাচ্ছে তাদের শেষ বয়সে, যে এই কাজটা তারা করেছে ইয়াং বয়সে। অ্যান্ড আপনি হয়তো এমন অনেকগুলো কাজ করছেন যেগুলো ফেনোমেনাল কাজ, অনেক ইম্প্যাক্টফুল কাজ, ওই কাজটা সময়ের কাছে, সময়ের ফিল্টার পার হয়ে বুড়ো বয়সে, পরের বয়সে আপনি হয়তো অ্যাওয়ার্ডটা পাবেন। দেখেন হতাশ হওয়ার কিছু নাই ভাই, হয়তো পরে আপনি অ্যাওয়ার্ড পাবেন। এবং স্পেশালি যদি আপনি বাংলাদেশের নাগরিক হন এবং আপনি যদি আমার কিছু ভিডিও দেখেন, আমি যদি একটা সাজেশন আপনাকে দিই, আমার সাজেশন আপনাকে শুনতে হবে না, বা একটা জিনিস বলি, আপনি বাংলাদেশে অ্যাওয়ার্ডের উপর প্লিজ নির্ভর করেন না। আপনার ভ্যালিডেশন যদি দেশি সম্মাননা পাওয়া, দেশি অ্যাওয়ার্ডের উপর নির্ভর করে, আপনি হাই চান্সেস যে আপনি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হবেন। প্লিজ 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 আপনি দেশি মানুষের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার জন্য বাংলাদেশে অপেক্ষা করবেন না। এটা বলার অনেক কিছু আছে যেটা আমি ক্যামেরা এখন বলতে পারবো না, বাট দিস ইজ মাই সাজেশন। আপনি আপনার নিজের কাজে নিজের ভ্যালুর উপর ফোকাস করেন, কারণ কাজের সাথে আসলে অ্যাওয়ার্ডের সম্পর্ক অনেক কম ইন রিয়ালিটি। ঠিক আছে, এগুলোর পিছিয়ে আরো অনেক ইনসাইডার পলিটিক্স কাজ করে, আর অনেক কিছু। আমি যদি আমার যে ইচ্ছা, আমি যদি আপনাকে দেখাইতে পারতাম যে ভিতরে ভিতরে এইটার মধ্যে কতটা শ্যালোনেস আছে, কতটা ঠুনকো এই জিনিসটা, কতটা ঘুরে খাওয়া একটা ব্যবস্থা এই সিস্টেমটা, তাহলে আপনি আসলে অ্যাওয়ার্ড সার্টিফিকেটের পিছনে দৌড়াইতেন না। দ্যাটস ইট। ডাজন্ট মিন যে এটা ভ্যালু নেই। অ্যাওয়ার্ড সার্টিফিকেট পাইলে আপনার লাইফ অনেক ইজি হবে সোসাইটিতে, বাট আমি ইন্ট্রিনসিক ভ্যালুর কথা বলছি। যাই হোক, আমি এতক্ষণ লাস্ট 2 মিনিট যা বললাম স্ক্র্যাপ অফ করেন, এটা আপনার মানা লাগবে না, হয়তো আমি সামনে কোনো একটা সময় ক্লিয়ার করে জিনিসটা বলবো, বাট ভুল বুঝেন না। Your real resume is just a catalog of all your suffering। আপনি যতগুলো সাফার করেছেন, ওই সাফারিংগুলো ক্যাটালগ হচ্ছে আপনার আসল রেজিউমে, আপনার আসল সাফল্যের ইতিগাথা। Wisdom is knowing the long-term consequences of your actions. Wisdom applied to external problems is judgment। আসল জ্ঞান, আসল উইজডম হচ্ছে কোন একটা কাজ করার পিছে লং টার্ম ভ্যালুটা বোঝা, এবং জাজমেন্ট অর্থাৎ বিচক্ষণতা হচ্ছে
এক্সটার্নাল ইভেন্টগুলোতে সাকসেসফুলি উইজডমটা অ্যাপ্লাই করা। ক্লিয়ার থিঙ্কিং ইজ এ বেটার কমপ্লিমেন্ট দেন স্মার্ট। স্মার্ট বলার চেয়ে সে পরিষ্কারভাবে চিন্তা করতে পারে, এই জিনিসটা বলা একটা বেটার কমপ্লিমেন্ট। আমার মনে হয় দিস ইজ এ ভেরি গুড নোশন। আমরা সবাই স্মার্ট হতে চাই, কিন্তু কজন বলি যে আমি আরো পরিষ্কারভাবে চিন্তা করতে চাই। স্মার্ট আপনি বিভিন্ন জায়গায় ক্যাটাগরি ওয়াইজ স্মার্ট হতে পারেন। একটা ক্লাস আপনি স্মার্ট, অন্য একটা রুমে গেলেন ওখানে আপনি ডাম। স্মার্টের সাবজেক্টিভিটি আছে, বা আপনি যদি ক্লিয়ার থিঙ্কার হন, আপনি যদি ক্লিয়ার থিঙ্কিং করতে পারেন, আপনি সব জায়গায় সব পরিস্থিতি পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন। সো স্মার্ট হওয়ার চেয়ে ক্লিয়ার থিঙ্কার হওয়া বেশি ইম্পর্টেন্ট। এই পার্টটা খুব মজা লেগেছে। I would rather understand the basics really well than memorize all kinds of complicated concepts I can't stitch together and can't derive from the basics. এর মানে হচ্ছে আমি কমপ্লেক্স টপিক একগাদা না শেখার চেয়ে আমি বেসিকগুলো শিখবো, যেটা আমি সম্পূর্ণভাবে রিলেট করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আমরা অনেক কমপ্লিকেটেড টপিক, হ্যাঁ ইগো, সুপার ইগো, হ্যাঁ স্পিরিচুয়ালিটি, বহুত অনেক ভরাবার গাল ভরা কনসেপ্ট আমরা জানি, বাট ইন রিয়ালিটি আমরা ওটা কানেক্ট করতে পারি না। সো এরকম কমপ্লিকেটেড টপিক বলছেন, এগুলো কমপ্লিকেটেড টপিক, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম এই শব্দগুলো। কমপ্লিকেটেড র্যান্ডম টপিক শেখাচ্ছে, যেটা আমরা অনলাইনে করি, বিভিন্ন কমপ্লিকেটেড ভিডিও দেখে আমরা ভাবি যে আমরা অনেক স্মার্ট হয়ে গেছি, অনেক কমপ্লিকেটেড ব্লগ আর্টিকেল পড়ে আমরা অনেক স্মার্ট, বাট ওগুলো আমরা কানেক্ট করতে পারি না। এইসব কমপ্লিকেটেড আনকানেক্টেবল জিনিসপত্র শেখাচ্ছে, বেসিসগুলো শেখা বেটার, যেটা আপনি লাইফে প্রতিদিন অ্যাপ্লাই করতে পারবেন, এটা তিনি বলছেন। এবং আমার এটা একটা ডেলিউশন, আমরা কন্টিনিউয়াস নিউজ পড়ছি, বিভিন্ন জিনিস, বিভিন্ন আমরা দেখছি যত কমপ্লিকেটেড সলিউশন তত ওটার প্রতি আমাদের সম্মান বেড়ে যাচ্ছে, বাট না, ওটা আমরা লাইফে অ্যাপ্লাই করতে পারছি না জিনিসটা। সো আপনার এই জিনিসগুলো খুঁজে বের করা দরকার, যেগুলো লাইফের বেসিক্স এবং কন্টিনিউয়াস আপনি লাইফে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে, very smart people tend to be weird since they insist on thinking everything through themselves. যেসব মানুষ একটু স্মার্ট তারা একটু উইয়ার্ড, এর কারণ হচ্ছে তারা সোসাইটির গদবাঁধা উত্তরগুলো গ্রহণ না করে নিজে থেকে বিভিন্ন জিনিস ফিগার আউট করে, তাই অন্য মানুষদের কাছে তারা বেশ উইয়ার্ড। একটা জিনিস খেয়াল করেছেন, যে কোনো মানুষ, যে মানুষটা এভারেজ না, অন্য মানুষের মতো না, তাকে আমার পচা কিন্তু কোনো না কোনো হবে, কিন্তু আমরা তাকে অ্যাকসেপ্ট করি না। সিম্পল একটা এক্সাম্পল দিই, হাইট মনে করেন 5'6", 5'7" হচ্ছে এভারেজ হাইট। আপনি যদি তার চেয়ে একটু বেশি নিচে হন, আপনাকে মানুষ বলবে বাট্টু। তার চেয়ে যদি একটা বেশি উঁচু হন, আপনাকে বলবে বুদ্ধি হাঁটুতে। এমন না যে ভাই লম্বা হওয়া ভালো কিংবা ছোট হওয়া ভালো কিংবা খারাপ, কোনোটাই ভালো খারাপ না, কিন্তু যে মোমেন্টে আপনি এভারেজের চেয়ে একটু উপরে কিংবা নিচে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন নিচে গেলে আপনি বাট্টু, উপরে গেলে আপনার হাঁটু বুদ্ধিতে। সো বুদ্ধিতে হাঁটু, ইউ গেট দ্য পয়েন্ট, রাইট? সো আমরা মানুষ আমাদের মতো না হলে, এভারেজ না, যেই জিনিসটা এভারেজ না ওই জিনিসটাকে আমরা উইয়ার্ড ভাবি। টেনশন ইজ হু ইউ থিঙ্ক ইউ শুড বি, রিল্যাক্সেশন ইজ হু ইউ আর। আমরা যখন কোনো একটা জিনিস ভাবি যে আমার এমন হওয়া লাগবে, তখন ওটা আমাদের মনে টেনশন ক্রিয়েট করে, কারণ এটা ফ্রিকশন, যে আমি এই জিনিসটা, বাট আমার এই জিনিসটা হইতে হবে, তো একটা গ্যাপ আছে, সো এটা টেনশন ক্রিয়েট করে। রিল্যাক্সেশন ইজ হু ইউ আর। ইন রিয়ালিটি আপনি যে মানুষটা, ওই মানুষটা যদি আপনি হইতে পারেন, আপনি রিল্যাক্স থাকবেন, অর্থাৎ অ্যাকসেপ্টেন্সে আছেন। আপনি যে মানুষটা, ওই মানুষটা আপনি হইতে চান, কোনো ফ্রিকশন নাই। বাট যেহেতু আমরা অন্য কিছু হইতে চাই, কিন্তু আমরা আছি অন্য মানুষ, ফ্রিকশন তৈরি হয়, আমরা রিল্যাক্সে থাকতে পারি না। ইফ ইউ ক্যানট ডিসাইড, দ্য আনসার ইজ নো। খুবই সুন্দর একটা রুল অফ থাম। কোনো একটা জিনিস নিয়ে যদি আপনি কাছুমাচু করেন, তাহলে আনসারটা হচ্ছে না। বিয়ে করবো নাকি করবো না, যদি কনফিউশনে থাকেন, ডোন্ট ডু ইট। বিয়ে অনেক সিরিয়াস একটা জিনিস ভাই, ক্লাব করব নাকি করবো না, ওপেন করবো নাকি করবো না, বুঝতেছেন, করেন না। যদি আপনি কনফিউজই থাকেন যে আপনি মানুষকে কীভাবে হেল্প করেন, তাহলে ক্লাবটা এত অর্গানাইজ, অন্য মানুষ এখানে আপনি কমিট করতেছেন যে আপনি নিজেরই ক্ল্যারিটি নাই। সো রুল অফ থাম, অ্যান্ড নট নেসেসারিলি আমি বলছি না এটা করতে হবে না, বাট ইটস এ গুড রুল অফ থাম। আমি জাস্ট দুটো এক্সাম্পল দিলাম, নট নেসেসারিলি আই এম রেকমেন্ডিং দ্যাট আর কি। The means of learning are abundant. It's the desire to learn that is scarce. অর্থাৎ শেখার উপকরণের অভাব নাই, কিন্তু ইচ্ছা শক্তির অভাব আছে। এটাই কি যুগটা না? গুগলে সব আছে। কত মানুষ বলে, ও ভাই অনলাইনে তো সব ফ্রি, কিন্তু মানুষ কেন টাকা দিয়ে কোর্স করছে? ভাই টাকাটা যখন মানুষ দেয় তখন তারা ইনভেস্টেড হয়, এই জন্য তারা আরো কোর্সটা বেশি করে। অনলাইনে তো সবই ফ্রি, কেন ঘরে ঘরে কেন ডিজাইনার নেই, ঘরে ঘরে কেন অ্যানিমেটর নেই, ঘরে ঘরে কেন প্রোগ্রামার নেই? সবই তো ফ্রি, বাট স্টিল কেন নাই? কেন নাই? সবই তো আছে। এর কারণ হচ্ছে ওই ইনভেস্টমেন্টটা নেয়, ওই ইচ্ছা শক্তিটা নেয়। মানুষ যখন টাকা দিয়ে কোনো জায়গায় ইনভেস্টেড হয়, টাকা উসুল করতে হবে, অপচয় হবে, ওই ভয়ে তারা জিনিসটা করে। সো দ্যাটস দ্য থিং। রিড হোয়াট ইউ লাভ আনটিল ইউ লাভ টু রিড।
কারো যদি বই পড়তে ইচ্ছা না করে, মনে করেন লম্বা একটা বই, খুব বোরিং একটা বই নিয়ে আমি কথাবার্তা বলছি, আপনার যদি এইসব বই পড়তে কোনো ইচ্ছা না থাকে, এমন বই পড়া শুরু করেন যে বইটা পড়তে আপনার ভালো লাগে, আস্তে আস্তে আপনার পড়তে ভালো লাগবে। এই জিনিসটা আমার খুব রিলেভেন্ট মনে হচ্ছে। দ্য নাম্বার অফ বুকস কমপ্লিটেড ইজ এ ভ্যানিটি মেট্রিক। ইদানিং আমি অনেক জায়গায় দেখছি যে অনেকজন মানুষ চ্যালেঞ্জ রাখছে যে মাসে এতটা বই পড়লাম, বছর এতটা বই পড়লাম। ইটস অল গুড, আমি চাই যে এই জিনিসটা থাকুক, যে মানুষ বই পড়াটা ট্র্যাক করুক, বাট ইটস এ ভ্যানিটি ম্যাট্রিক, অর্থাৎ এমন একটা নাম্বার যেটা দেখে মনে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, বাট আসলে ইম্পর্টেন্ট না। এর মানে হচ্ছে যে আপনি 100টা বই পড়েন, বাট ওটা যদি ভালো বই না হয়, 100টা বই মনে হচ্ছে আপনি অনেক বই পড়লেন, বাট আসলে কি শিখলেন আপনি? আপনি প্রপাগান্ডার 100টা বই পড়লেন, অনেকগুলো বই পড়লাম আমি, 100টা বই পড়লাম, বাট আপনি কি শিখলেন? কি প্রপাগান্ডা আপনি শিখলেন? সো হ্যাঁ, বই পড়া ভালো, অফকোর্স আমিও চাই যে আপনি বই পড়েন, কিন্তু খালি বইয়ের পড়ার সংখ্যা বাড়াইলাম তাহলে কিন্তু হইল না। এই ভুলটা আমি নিজে একসময় করেছিলাম, যে বই পড়তাম ভাবছিলাম যে অনেক স্মার্ট না, আস্তে আস্তে বুঝলাম যে আপনি যদি 10টা বইয়ের চেয়ে একটা বই বেশি চিন্তা ভাবনা করে কিনে তারপর পড়েন, তাহলে ওইটা আরেকটু বেশি বেনিফিশিয়াল বলে আমার মনে হয় আর কি। এটি যেরকম আমি শখানেকের বেশি নন ফিকশন পড়েছি, পার্সোনাল ডেভেলপমেন্ট বই পড়েছি, বিজনেস বই পড়েছি, বাট এই বইটা আমি যদি একবার জাজমেন্ট ঠিক করে পড়তাম সবার ফার্স্টে, অন্য সবগুলো বই আমার ফালতু মনে হতো, তাই না? সো আপনার ডিসিশনটা আর একটু বেশি টাইম ইনভেস্ট করা দরকার। টিচিং ফোর্সেস লার্নিং। আপনি যখন শেখাতে যাবেন তখন আপনার অটোমেটিক শেখা বেশি হবে। এটা আমাকে কীভাবে হেল্প করে? আমি যদি ভিডিওতে কথা বলি তা আমার পড়াশোনা আরও বেটার হয়। আপনি বই পড়বেন, আমিও বই পড়বো, বাট আমার মাথা কিন্তু একটা এক্সট্রা আইডিয়া যে আমাকে বইটা পড়ে ভালো মতো বুঝাইতে হবে, তাই আমি আরও গভীরভাবে জিনিসটা পড়ি। সো ইট হেল্পস মি টু লার্ন বেটার। তো আপনি পারলে শেখানোর চেষ্টা করেন। এবং স্পেশালি যেহেতু আমি অনলাইনে বলি, আমি যদি বোরিংভাবে বুঝাই, আমি একটু বোরিংই, বাট আমি যদি আরও বোরিংভাবে বুঝাই তাহলে আরও মানুষ দেখবে না। সো আমাকে ইন্টারেস্টিং হতে হবে, আরও এফোর্ট দিতে হবে জিনিসটা কীভাবে আমি গুছায় বলতে পারি। সো ইট মেক্স মি এ বেটার লার্নার, কারণ আমি অনলাইনে জিনিসপত্র শিখাই। এই because most people are এটা খুব ইম্পর্টেন্ট, because most people are intimidated by math and can't independently critique it, they overvalue opinions backed with math and pseudoscience. এর মানে হচ্ছে যেহেতু অধিকাংশ মানুষ নাম্বারস কিংবা পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স বুঝে না, which I agree, অধিকাংশ মানুষ যেহেতু স্ট্যাটিস্টিক্স কিংবা নাম্বার ঠিক মতো বুঝে না, যখন তাদের সামনে নাম্বার দিয়ে কোনো জিনিস উপস্থাপন করা হয় তারা ইনফরমেশনটাকে একদম সত্য ধরে নেয় কিংবা এটাকে অনেক বেশি ভ্যালুয়েবল মনে করে। বাট হয়তো ইনফরমেশন ইজ বোগাস। এবং এটাই দেখেন হচ্ছে অনলাইনে বিভিন্ন জায়গায় 98% মানুষ এটা বিশ্বাস করে, 90% মানুষ ওইটা বিশ্বাস করে, খালি একটা নাম্বার অ্যাড করে দেয় এবং মানুষ বিশ্বাস করে। বাট তারা নাম্বারটা যেহেতু বুঝতে পারে না, পড়তে পারে না, কোয়েশ্চেন করতে জানে না, তাই তারা নিউজটা বেশি বিশ্বাস করে। এবং এই জিনিসটা, এই ক্লিক বেটটা ব্যবহার করে অনেক জায়গায় নিউজ করা হচ্ছে। মানুষ যদি ম্যাথমেটিক্স, যদি নাম্বার ঠিক মতো বুঝতো, অনেক ঘোড়ার ডিম আগডুম বাগডুম নিউজ সুযোগ পাইতো না। কিন্তু যেহেতু মানুষ একটু সময়, লাইফে একটু সময় দিতে পারে না স্ট্যাটিস্টিক্স বুঝতে, নাম্বার বুঝতে কিংবা ম্যাথমেটিক্স ভয় পায়, তাই তারা লাইফে অনেক জিনিসকে বেশি মূল্যায়ন করে এবং নিজের অ্যাংজাইটিতে থাকে, উল্টাপাল্টা ভুল বুঝে আর কি। 3 big ones in life are wealth, health and happiness, but we pursue them in that order, but the importance is in reverse. অর্থাৎ আমরা প্রথমে সম্পদ খুঁজি, তারপর স্বাস্থ্য, তারপর সুখ। স্বাস্থ্য সবার মাঝখানে, সবার ফার্স্টে খুঁজি হচ্ছে সম্পদ, তারপর স্বাস্থ্য, তারপর সুখ। বাট আমাদের লাইফে আসলে আসা দরকার প্রথমে সুখ, তারপর স্বাস্থ্য, তারপর সম্পদ। এই জন্য আমাদের হ্যাপিনেস আমাদের খুঁজতে অনেক ডিলে হয়, কারণ আমরা প্রথমে সম্পদের মধ্যে খুঁজছি। বাট না, সম্পদের সুখটা নাই, সুখটা অন্য জায়গায়। ফার্স্টে অটোমেটিক সুখটা আসতে, আপনার সম্পদ থাকুক না থাকলে আপনি সুখ হইতে পারেন। হ্যাপিনেস ইজ এ চয়েস। বাট এটা অনেকের কাছে গাল ভরা কথা মনে হয়, তাই এই বিষয়ে আমি আর ব্যাখ্যা করব না। দ্যাটস ইট। এই বইয়ের সেকেন্ড হাফটা মোটামুটি আপনার স্পিরিচুয়ালিটি কিংবা হ্যাপিনেস নিয়ে। এবং যেহেতু আমাদের দেশে পরমত সহিষ্ণুতা নাই, এখানে অনেকগুলো অপিনিয়ন দেওয়া আছে, তাই আমি এগুলো অধিকাংশ শেয়ার করছি না আর কি। ইটস জাস্ট ইট। আমি যেদিন বুঝবো যে অনলাইনে কোনো একটা জিনিস রেকমেন্ড করা ছাড়া কথা বলা সম্ভব, ওই দিন আমি এগুলো জিনিস নিয়ে কথা বলবো। আনফর্চুনেটলি এখন আসলে কথা বলা পরিবেশ করে এটা নাই। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। এনলাইটেনমেন্ট এটা ভালো কথা ছিল, বাট এই পার্টটা সেটা হচ্ছে যে এনলাইটেনমেন্ট কিংবা আপনি যদি অ্যাবসলিউটলি হ্যাপি হতে চান কিংবা সত্য যদি বুঝতে চান, নট নেসেসারি আপনি 24 ঘন্টা সত্যের মধ্যে থাকতে পারেন, কিন্তু ডেইলি প্রতিটা দিন 1-2 মিনিট 5 মিনিট আপনার লাইফে সম্পূর্ণটা সত্যের উপর আপনি স্থাপন করতে পারেন। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। যে আমি ভাবতাম যে এনলাইটেনমেন্ট হচ্ছে একটা ফেজ, একটা মাইলস্টোন, যে রিচ করার পরে আপনার লাইফে একটা ফেজ, রিচ করার আগে একটা ফেজ। বাট না,
এনলাইটেনমেন্ট ইনস্টলমেন্টেও আসতে পারে, অর্থাৎ দিনে একটা ফেজ আপনার এনলাইটেন থাকতেই পারেন, নট নেসেসারি 24 ঘন্টা থাকবেন, ওই লেভেলে আপনি হয়তো বা জাননি, বাট দিনে একটা অংশ আপনি এনলাইটেন থাকতেই পারেন, কোনো সমস্যা নেই। নেক্সটিং, এই ওয়ার্ডটা আমি খুব ইউজ করবো। নেক্সটিং মানে হচ্ছে আপনি কোনো মোমেন্টে স্থির হয়ে বসে থাকতে পারছেন না, আপনি কন্টিনিউসলি ফ্রেন্ডের সাথে হ্যাং আউট, মানে যখন গাড়িতে আছেন কখন আমি রেস্টুরেন্টে পৌঁছাবো, রেস্টুরেন্টে পৌঁছালেন কখন আমি অর্ডারটা পাবো, যখন অর্ডারটা পেলেন কখন ফ্রেন্ডরা আসবে, ফ্রেন্ডরা আসলো কখন তাদের সাথে নেক্সট দিন দেখা হবে। সো কখন আপনি মোমেন্টটা এনজয় করতে পারছেন না, আপনি প্রতিনিয়ত ব্যস্ত আছেন যে পরবর্তী জিনিসটা কখন আসবে, পরবর্তী জিনিসটা কখন আসবে, নেক্সট জিনিসটা কখন আসবে, এই জিনিসটা চিন্তা করতে যে আপনি বর্তমানটা উপভোগ করতে পারছেন। দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম। Desire is a contract that you make with yourself to be unhappy until you get what you want. Desire আমাদের মনে নিজের থেকে আসে এবং আমরা বিভিন্ন জিনিস ডিজায়ার করি, এবং যখন আমরা ডিজায়ার করি আমরা নিজের ডিজায়ারের একটা কি বলে এটাকে কয়েদি, আমরা আমাদের নিজস্ব ডিজায়ারের কয়েদি, আমরা নিজেরাই মনে বিভিন্ন ডিজায়ার তৈরি করি এবং যতক্ষণ না পর্যন্ত জিনিসটা আমরা না পাই ততক্ষণ পর্যন্ত আমরা আনহ্যাপি হয়ে যাই। যদিও ডিজায়ারটা আমরা নিজেই তৈরি করেছি এবং ওই ডিজায়ারের কয়েদি আমরা নিজেই, বা স্টিল আমরা ডিজায়ারগুলো ক্রিয়েট করে যাই। সো বইটা যেটা সাজেস্ট করে যে ভাই আপনার মনে ডিজায়ার আসবে, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট ডিজায়ার ইজ লাইফ। আপনার লাইফে যদি ডিজায়ার না থাকে আপনি কি করবেন? মনে করেন আপনার লাইফ সব ডিজায়ার শেষ, কি করবেন? ভিডিও তো আপনি দেখবেন না, কারণ আপনার ডিজায়ারটা শেষ, ভিডিও দেখা ডিজায়ার নেই, আপনি তো নড়বেন না, কারণ আপনার কোনো ডিজায়ার নেই। নড়ারও ওখান থেকে বসে আছেন কিংবা শুয়ে আছেন, ওখান থেকে নড়ারও আপনার ডিজায়ার নেই। ডিজায়ার না থাকা মনে হচ্ছে ডেথ। সো আপনার লাইফে ডিজায়ার থাকবেই। হোয়াট ইউ নিড টু ডু ইজ ডিজায়ারটাকে কন্ট্রোল করতে হবে, কিংবা ডিজায়ারটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যেই জায়গায় ডিজায়ারটা থাকলে আপনার হেল্প। ফর এক্সাম্পল, মানুষকে সাহায্য করাটাই আপনার ডিজায়ার, তাহলে মানুষের সাহায্য হচ্ছে আপনার নিজের প্রশান্তি হচ্ছে। ডিজায়ার নিয়ে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা লেকচার দিতে পারবো। সো ডিজায়ার নিয়ে আরও অনেক কিছু বলার আছে, বাট আমার মনে হয় অলরেডি ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, তো আর বেশি না যায় এখানে। এই জিনিসটা আমার খুব মজা লেগেছে। পিস ইজ হ্যাপিনেস অ্যাট রেস্ট অ্যান্ড হ্যাপিনেস ইজ পিস ইন মোশন। শান্তি হচ্ছে যখন সুখ স্থবির থাকে, আর সুখ হচ্ছে যখন শান্তি ফ্লো করে। এত সুন্দরভাবে আমি কখনো কোনো জায়গায় পড়ি না, এটা একদম ফার্স্ট লাইফে পড়ছে সুখ এবং শান্তিকে খুব সুন্দর, কারণ আমরা জানি যে সুখ এবং শান্তি দুটো ডিফারেন্ট জিনিস, বা দুটো যে একটা এটার সাথে ইন্টারচেঞ্জেবল কিভাবে ওই জিনিসটা এক্সপ্লেন। ইটস লাইক এনার্জি আর ম্যাটার যে সেম জিনিস, এনার্জি থেকে ম্যাটার হতে পারে, ম্যাটার থেকে এনার্জি হতে পারে, ওটা একটা জিনিস, বাট স্পিরিচুয়াল সায়েন্সের এটা আর কি। আচ্ছা, the most important trick to being happy is to realize happiness is a skill you develop and a choice you make. হ্যাপিনেসের সব থেকে ইম্পর্টেন্ট ট্রিকটা হচ্ছে জানা যে হ্যাপিনেস একটা চয়েস এবং স্কিল, যে জিনিস আপনি শিখতে পারেন এবং ডিসাইড করে লাইফে আনতে পারেন। অধিকাংশ মানুষ ইদানিং, যেহেতু আমাদের দেশে মোটিভেশনকে মানুষের সামনে সম্পূর্ণ ভুলভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং এটার উপর মানুষের আস্থা নেই, তাই আমি আর এই জিনিসটা বেশি ব্যাখ্যা করছি না, কারণ এগুলো আসলে মানুষ এজি হয়েছে যে ভাই অনেক মানুষ তো অনেক কষ্ট, হ্যাপিনেস কীভাবে চুজ হয়। 2 ঘন্টা যদি আমি আপনার সাথে সময় পাই আমি আপনাকে বুঝাই বলতে পারবো, বাট শর্ট টার্মে এগুলো জাস্ট মোটিভেশনাল স্পিচ হিসেবে মনে হয়, তাই এগুলো জিনিস আর ব্যাখ্যা করতে যাচ্ছি না। এইখানে এই একটা পেজে ধাপা ধাপ তিনি কতগুলো জোর জিনিস বললেন, যেরকম recover time and happiness by minimizing your use of these 3 smartphone apps: ফোন, ক্যালেন্ডার, অ্যালার্ম ক্লক। এই 3টা জিনিস, ফোন, অ্যালার্ম ক্লক এবং ক্যালেন্ডার, এই 3টা জিনিসের ইউসেজ কমায় ফেলেন। এখন এটা একটু কন্ট্রাডিক্টরি মনে হবে, যেহেতু অনেকজন মানুষ প্রোডাক্টিভ হতে চায়, বাট আমি এটা অ্যাগ্রি করি ইন সেন্স, কারণ আমার বিশ্বাস যে আমাদের একটা বড় একটা ব্যর্থতা হচ্ছে আমরা অ্যালার্ম ক্লক ছাড়া ঘুমতে করতে পারি না। আমার মনে হয় আমাদের লাইফের কোয়ালিটি অনেক বেড়ে যাবে যদি আমরা অ্যালার্ম ক্লক ছাড়া সঠিক টাইমে ঘুম থেকে উঠতে পারি। এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন, দ্যাটস ইট। নো এক্সেপশনস, অল স্ক্রিন অ্যাক্টিভিটিস লিঙ্কড টু লেস হ্যাপিনেস, অল নন স্ক্রিন অ্যাক্টিভিটিস লিঙ্ক টু মোর হ্যাপিনেস। অর্থাৎ স্ক্রিন রিলেটেড যা কিছু করছেন ওটা আপনাকে হ্যাপিনেস কমাবে, স্ক্রিন ছাড়া যে কোনো অ্যাক্টিভিটি করছেন হ্যাপিনেস বাড়াবে। নট নেসেসারি টু, বাট এটা যেটা বলছে যে ডিজিটাল যে কোনো ডিভাইসে যদি আপনি সুখের সন্ধান করেন, এটা শর্ট টার্ম সুখ। ফেসবুকে নোটিফিকেশন, ইউটিউবিং বলেন, গেমিং বলেন, শর্ট টার্ম ডোপামিন দিবে, বাট লং টার্মে ইটস নট হেলদি, এটাই বলার চেষ্টা করছে এখানে। যদি আমি নিজেও এটার দুষ্ট, আমি নিজেই ভিডিও বানাচ্ছি স্ক্রিন রিলেটেড জিনিস, বাট স্টিল ওখান থেকে যত আমরা অর্গানিক লাইফ ফেরত যেতে পারবো তত বেশি হ্যাপি। এ পার্সোনাল মেট্রিক, হাউ মাচ অফ দ্য ডে ইজ স্পেন্ড ডুইং থিংস আউট অফ অব্লিগেশন রাদার দেন আউট অফ ইন্টারেস্ট। অর্থাৎ আপনি নিজে চিন্তা করেন দিনের কত ভাগ সময় করতে হবে জন্য আপনি কাজটা করছেন বনাম আপনি করতে চান যে আপনি কাজটা করছেন। এটা খেয়াল করে দেখেন তো কতটুকু সময় করছেন।
বেশ ভালো একটা লাইফকে সুন্দর মতো আপনি উপস্থাপন করবেন যে আপনি লাইফে কতটুকু হ্যাপি আছেন এই জিনিসটা। লাস্ট আর দুইটা আছে বেশ, ও আচ্ছা তিনটা আছে, চারটা আছে বেসিক্যালি। Your goal in life is to find the people, business, project or art that needs you the most. আপনার লাইফের টার্গেট হচ্ছে এমন মানুষের খুঁজে বের করা, এমন প্রজেক্ট বের করা যেটা আপনাকে প্রয়োজন। আমি আমার লাইফে দেখলাম যে কতগুলো জিনিস আমি 3 বছর পর যখন আমার কাজটা শেষ হবে মোটামুটি গুছিয়ে ফেলবো, যেগুলো বিজনেস আমি নিজের লাইফে করতে চাই। যেরকম একটা বিজনেস আমি করতে চাই, আমি গাছের বিজনেস করতে চাই। সেকেন্ড জিনিস আমি লাইব্রেরি করতে চাই। থার্ড জিনিস আমি পাঞ্জাবির দোকান দিতে চাই। ফোর্থ জিনিস আমি স্বাস্থ্যকর খাবারের দোকান দিতে চাই। ফিফথ জিনিস আমি অ্যান্টিক্সের দোকান, বিভিন্ন লেদারের ক্রাফটের যে জিনিসপত্র, যেরকম এই যে এই টাইপের শোপিস টাইপ জিনিসপত্র, এইটার বিজনেস আমি করতে চাই। সো আমার অনেকগুলো জিনিস শখ আছে, সামনে এগুলো জিনিস করতে যাবো। সো যখন আমি এগুলো গুছাই নিব, তার মধ্যে এর মধ্যে অনেকগুলো জিনিস আমি অলরেডি গুছিয়ে ফেলছি। যেরকম আরেকটা বিজনেস যেটা আমি করতে চাই সেটা হচ্ছে গ্যাজেটসের বিজনেস আমি করতে চাই। সো আমি আমার লাইফে ক্যারিয়ারে অনেকগুলো জিনিস গুছিয়ে ফেলছি, যখন গুছানো হবে আস্তে আস্তে ওগুলো বিজনেসে আমি ভেঞ্চার করবো। ফর এক্সাম্পল গাছের জিনিসটা আমি এক্সপ্লোর করছি, জমি টমি দেখছি, পানি কীভাবে দিতে হয়, কোন গাছ, এভরিথিং। লাস্ট 6 মাস ধরে গাছের বিজনেসে যত কিছু আছে অনেক কিছু আমি এক্সপ্লোর করেছি, জাস্ট করাটা বাকি। কিংবা গ্যাজেটসের জন্য আমি বিভিন্ন দোকানে যাই, আমি জাস্ট দোকানে যাই, যে খাতির করি মানুষের সাথে যাদের গ্যাজেটস দোকান আছে। আমি খুঁজছি যে কোন পার্টনারের সাথে বিজনেস করতে পারলে ভালো হয়। আমি এরকম মানুষ খুঁজে পাওয়ার টাফ। মেবি আমি অনেক বেশি সন্দেহপ্রবণ একটা মানুষ, অথবা মানে সঠিক মানুষ, ভালো অনেস্ট মানুষ খুঁজে পাওয়ার টাফ। এই দুটার একটা ভাই, কারণ আমি প্রচুর সন্ধান করছি যাদের সাথে আমি অনেস্টলি বিজনেস করতে পারবো। যেহেতু বিজনেসের সময় আমি দেখেছি যে কিছু মানুষ, যে এবার একটা জিনিস মনে রাখবেন, যে মানুষগুলো ছোটোখাটো জিনিসে অসৎ উপায় অবলম্বন করে, তারা প্রতিনিয়ত ওই বাউন্ডারিটাকে আরেকটু পুশ করার চেষ্টা করে এবং সামনে তারা বড় কোনো অসৎ কাজ করবেই। সো আপনি যদি বিজনেস করেন কিংবা অন্য কোনো কাজ করেন, সবসময় দেখবেন যে ছোটোখাটো বাউন্ডারি যারা ব্রেক করে ওগুলো রেড ফ্ল্যাগ। ছোটোখাটো বাউন্ডারি যেগুলো মানুষ ব্রেক করে, বড় বাউন্ডারি ব্রেক করতে তারা কিন্তু সংকট বোধ পড়বে না ফিউচারে। সেট আপ সিস্টেমস নট গোজ, ওয়ান অফ দি মোস্ট ব্রিলিয়ান্ট লাইন্স। আমরা কি বলি জীবনের লক্ষ্য কি? লক্ষ্য আমরা লক্ষ্য নিয়ে অনেক ইনভেস্টেড, বাট এখানে বারবার বলছে যে না, লক্ষ্য না, আপনি সিস্টেম তৈরি করেন। যেরকম আমি কেন এটা এক্সপ্লেন করি, আপনার লক্ষ্য, আপনি বলছেন হ্যাঁ আমার লক্ষ্য হচ্ছে আমি 75 কেজি হবো, বাট না, লক্ষ্য রিচ করলেন, তারপর আপনি আরো 30 বছর বেঁচে থাকবেন। আপনি অনেক কষ্ট করে 75 কেজি রিচ করলেন, তারপর কি? বাট আপনি যদি সিস্টেম এটা থাকে যে আপনি প্রতিদিন সকালে এক্সারসাইজ করতে মজা পান, আপনার ডায়েটটা ভালো, আপনার সিস্টেম যদি ভালো হয়, আপনি বাকি পুরো লাইফটা কিন্তু আপনার লক্ষ্যের মধ্যে স্থির থাকবেন। অর্থাৎ আপনি 75 কেজি থাকবেন কিন্তু আপনি ফিট থাকবেন। সো লক্ষ্যর চেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই হেলদি সিস্টেমটা বিল্ড করা, যেটা এই বইতে বারবার রিপিট করা হচ্ছে। এবং আমার মনে হচ্ছে এটা খুবই ভালো একটা কনসেপ্ট, কারণ আমাদের সোসাইটিতে ন্যারেশন কি, এটা বড় মিসকনসেপশন হচ্ছে আমরা সফলতাকে ডিফাইন করতে চাই। বিভিন্ন ভিডিও দেখবেন যে সফলতা কি মানে সফল, অ্যাওয়ার্ড পাইছে, সফল। সফলতার কনসেপ্ট ডিফাইন করতে যে আমরা মানুষের কম্পিটিশনে লাগাই দিলাম, বিভিন্ন মানুষকে ডিপ্রেস করে ফেললাম, ওয়ান অফ দ্য বিগেস্ট মিসকনসেপশন। সেকেন্ড একটা জিনিস যেটা আমরা স্ট্রাগল করছি, এটা হচ্ছে লক্ষ্য থাকা লাগবে। এই লক্ষ্য থাকা লাগবে 5 ইয়ার্স ডাউন দ্য লাইন তুমি কি হতে চাও, 10 ইয়ার্স ডাউন দ্য লাইন তুমি কি হতে চাও। লক্ষ্যর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভালো সিস্টেম, ভালো হ্যাবিটটা বিল্ড করা। বাট আমরা এখন লক্ষ্য নিয়ে স্টাক, কারণ লক্ষ্য অনেক সুন্দর থাম্বনেল তৈরি করেছে, জীবনের লক্ষ্য কি, টার্গেট কি, ওগুলো জিনিস অনেক গাল ভরা মনে হয়, তাই মানুষ ওগুলোর পিছিয়ে দৌড়াচ্ছে। বাট সিস্টেমটা বিল্ড করা ইজ মোর ইম্পর্টেন্ট। এটাই রাইটার বলছেন, আমার পার্সোনাল অপিনিয়ন হিসেবে ধরে নেবেন না, কিন্তু যাকে আজকে বলছি। Impatience with actions, patience with results. Inspiration is perishable. When you have inspiration, act on it right then and there. মানে হচ্ছে কাজ করবেন, ফটাফট কাজ করেন, হ্যাঁ কোনো কিছু করতে ছিল ফটাফট করেন, ট্রাই করেন, এফোর্ট, বাট রেজাল্ট আসতে সময় লাগে। আপনার মানুষের কাছ থেকে কাজ আদায় করে নেওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কাজ করেন ইনস্ট্যান্টলি, রেজাল্ট এক্সপেক্ট করেন দেরিতে। নাহলে আপনি ফটাফট কাজ করছেন, সাথে সাথে রেজাল্ট আসছে না, তাহলে তো আপনি হতাশ হয়ে যাবেন। আপনি যত এফোর্ট দেন না কেন, জাস্ট দেখেন লাইফ ইন দ্য ভেরি ডিজাইন, আপনি যত এফোর্ট দেন না কেন, আপনি কি এইচএসসি আপনার টাইমে দিতে পারবেন, এসএসসি আপনার টাইমে দিতে পারবেন, গ্র্যাজুয়েট আপনার টাইমে দিতে পারবেন না। আপনি ইউনিভার্সিটি ঢুকলে আপনার 4টা বছর, আপনি 1 বছরের মধ্যে পড়াশোনা শেষ করলে আপনার 4টা বছর ওখানে বসায় রাখবে, তারপর আপনি গ্র্যাজুয়েট করতে হবে। আপনি আপনার লাইফে অনেকগুলো জায়গায় আপনার পেশেন্স হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ সিস্টেম ওইভাবেই তৈরি। সো কাজ করেন, বাট বি পেশেন্ট। If you read what everybody else is reading, you're going to think what everybody else is thinking. সবাই যা পড়ছে, সবাই যা করছে, ওই সেম কাজ যদি আপনিও করেন, আপনি সবার মতোই হবেন।
সবার মতো সেম নিউজ পোর্টাল আপনি ফলো করছেন, সবাই কারিকুলামের বই পড়ছে, আপনি সেম কারিকুলামের বই পড়ছেন, কিছু একটা জিনিস ট্রেন্ডি হইলো, হিট হইলো, আপনি ওই জিনিস দেখছেন, কারণ হিট আপনার নিজস্ব টেস্ট তখন আপনি গ্রো করছেন না আর কি। এই পার্টটা আমার, এই কথাটা এবং বইয়ের সাথে মজার জিনিস কি জানেন, কিছু কথা আপনি নিজের সবসময় চিন্তা করেছিলেন কিন্তু আপনি কখনো ওই উক্তিটা নিজের নামে বলেন না, কারণ এটা অহমিকার বিষয় হয়ে যায় না যে আপনি কোনো একটা উক্তি বললেন, ওটা নিচে নাম দিয়ে দিলেন যে আপনার উক্তি, মানুষ বলে বাবা তুমি কি না কি হইছো। এইখানে বইয়ের জিনিসটা খুব ভালো যে আপনি নিজে যে জিনিসটা চিন্তা করছেন ওই সেম জিনিসটা আরেকজন চিন্তা করেছে। সেটা হচ্ছে টু ফাইন্ড, চার্লি মাঙ্গার বলছেন, ওয়ারেন বাফেটের যিনি পার্টনার, টু ফাইন্ড এ ওয়ার্দি মেট, বি ওয়ার্দি অফ এ ওয়ার্দি মেট। এই কথাটাই আমি নিজে অনেকভাবে চিন্তা করেছি। মানুষ রিলেশনশিপে অনেক কিছু ভাবে, আমি ভাবছিলাম যে ভাই মানুষ প্রশ্ন কি করে যে আপনি কোন ধরনের মানুষ খুঁজছেন, আমি প্রশ্ন করি যে ভাই আমি যেই ধরনের মানুষকে খুঁজছি ও কোন ধরনের মানুষ খুঁজছে, এটা আমাকে জানতে হবে যেন আমি ওই ধরনের মানুষ হতে পারি, তারপর আমি যেই মানুষটা খুঁজতে যাচ্ছি ওই মানুষের সাথে আমি থাকতে পারি। সো এই কথাটাই চার্লি মাঙ্গার খুব সুন্দর মতো এক লাইনে বললেন, টু ফাইন্ড এ ওয়ার্দি মেট, বি ওয়ার্দি অফ এ ওয়ার্দি মেট, দ্যাটস ইট। এখানে আরো অনেকগুলো সুন্দর সুন্দর কথা আছে, লাস্টে বুক রেকমেন্ডেশন আছে। এই বইয়ের যেই পার্টটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, যেটা আমি প্রথমে বলেছিলাম যে শেষে বলবো, ওইটি পার্টটা এখন বলি। এই পার্টটা আমি দাগাতে ভুলে গেছি, তাই আমি মুখে বলবো এবং এটা আমার লাইফে আগে থেকে যাবে। সিম্পল একটা লেসন, আপনি যখন শাওয়ার নিতে যাচ্ছেন ঠান্ডা পানিতে, প্রথমে অনেক কাচুমুচু করছেন যে একটু করে মাথাটা ভিজাচ্ছেন, একটু হাতটা দিচ্ছে, একটু একটু করে স্কুইজিং করছেন, রাইট? বাট যে মোমেন্ট আপনি শাওয়ারটার মধ্যে ঢুকে গেলেন, একটু প্রথমে একটু শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, বাট তারপর নর্মাল হয়ে যায় কিন্তু। সো আপনি এই যে ঠান্ডাটা লাগছে, বডি তো ঠান্ডা তো লাগছে, রাইট? যখন আপনি ঠান্ডা পানির মধ্যে ঢুকে যান একবার, তখন কিন্তু ওটা আপনি সহ্য করতে পারেন। বা ঢুকার আগে পানিতে একটু একটু পা ভিজাচ্ছেন, হাত ভিজাচ্ছেন, তখন কিন্তু আপনি আরো বেশি ভয় পাচ্ছেন। এর কারণ হচ্ছে ঠান্ডা পানির যে পেইনটা, ওটা বডির কাছে ইকুয়াল পেইন। তা আপনি যখন একবার ঠান্ডা পানির মধ্যে থাকেন আপনি এটা সয়ে নিতে পারেন, বাট মাইন্ডের কাছে পেইনটা এতই বেশি বড় যেটা সাফারিং হয়ে যায়। তাই যখন আপনি কেবল ওই ঠান্ডা পানিতে যেতে চাচ্ছেন তখন আপনি অনেক ভয় পাচ্ছেন, আরে ঠান্ডা লাগছে, যতটুকু না পেইন তার চেয়ে বেশি আপনি সাফার করছেন, কারণ ওই পেইনটা বডির পেইন না, ওইটা আপনার মাইন্ডের সাফারিং। তাই আপনি যখন ঠান্ডা পানির মধ্যে গোসল করতে যাচ্ছেন, প্রথম কিছুক্ষণ জাস্ট অনেক একটু একটু করে আপনি স্কুইজিং করছেন, কারণ আপনি মাইন্ডে সাফার করছেন, বডিতে সাফার করছেন না। বাট যে মোমেন্টে আপনি পানির মধ্যে চলে গেলেন, আপনার মাইন্ডের কোনো কিছু বলার না, আপনি পুরো বডি ওইটার মধ্যে চলে গেছে, তখন বডির পেইনটা আপনি অনুভব করছেন এবং তখন আপনি জিনিসটা সহ্য করতে পারেন। সো জাস্ট শাওয়ারে একটা সিম্পল এক্সাম, আমি জানি আপনি বুঝতে পেরেছেন নাকি না, আমি খুবই রিলেট করতে পারছি। এটা মানে হচ্ছে আপনার বডিতে আপনি পেইন অফকোর্স অনুভব করবেন, আপনার কষ্ট লাগবে, কেউ যদি আপনি পিটায়, কেউ যদি আপনি মাইন্ড দেয়, অফকোর্স আপনার খারাপ লাগবে। বাট যে মোমেন্ট ওইটা আপনি মাইন্ডেও নিবেন, মাইন্ড যে কোনো জিনিস আতস কাচের মতো অনেক বেশি বড় করে, তখন আপনি সাফার করবেন। খেলার সময় আপনি একটু জাস্ট কেটে যায়, কিছু মনেও হয় না, বাট বাসায় যাওয়ার জন্য আপনি খেয়াল করেন, সাথে সাথে এই জামাটার টাচ লাগছে, ইস জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে, এখানে বিছানে ঘুমাতে যাচ্ছে, ওই টাচ লাগছে, জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে। তো যে মোমেন্টে আপনি আপনার পেইনটাকে বডির বাইরে মাইন্ডে নিয়ে আসবেন, তখন আপনি ট্রুলি সাফার করবেন। সো আপনার মাইন্ডকে উল্টাপাল্টা জিনিসকে আতস কাজ দিয়ে ম্যাগনিফাই করতে দিবেন না। সো এই জন্য মাইন্ড কন্ট্রোল দরকার। মাইন্ড কন্ট্রোলে আরো অনেকগুলো জিনিস এখানে সাজেস্ট করা হয়েছে, যেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। সো মেডিটেশন নানান ফিলোসফি সাজেস্ট করেছে, সো আপনি যদি পড়েন অনলাইনে পিডিএফটা ফ্রি, সো ইউ ক্যান রিড দ্যাট। সো দ্যাটস ইট, দি অ্যালমানাক অফ নভেল রবিকান্ত। এই বইটা অনলাইনে ফ্রি পাওয়া যাচ্ছে, আপনি চাইলে অনলাইনে পড়তে পারেন। এবং দেখেন বইতে আমি যা কিছু বলেছি এগুলো নভেল রবিকান্তের কথা, এটা আমি কিন্তু রেকমেন্ড করছি না, এগেন এন্ড এগেন, এটা আমার কথা না, এটা নভেল রবিকান্তের কথা, সরি এরিক জর্গেনসেন যিনি এটা পুরোটা গুছিয়ে বলেছেন তাদের কথা। সো ইয়া দেয়ার ইজ দ্যাট। এবং ছোট্ট একটা জিনিস হয়তো এটা ম্যাটার করবে না, একদমই ম্যাটার করবে না, আপনি যদি বইটা দেখেন, বইয়ের ফরওয়ার্ড বাই টিম ফেরিস, এটা খুব কম মানুষ হয়তো বুঝবে কিংবা খেয়াল করেছে। টিম ফেরিসের ফরওয়ার্ডওয়ালা বই অসাধারণ হওয়ারই কথা। যারা জানেন টিম ফেরিসকে, কংগ্রাচুলেশনস, আই এম রিয়েলি গ্ল্যাড যে আমি নাম মেনশন করার পরও, তার কোনো বই রিভিউ না দেওয়ার পর আপনি টিম ফেরিসকে তাকে চিনেন আপনি। আর যারা না জানেন তারা বুঝবেন না যে এটা হাউ বিগ অফ এ থিং, হাউ বিগ অফ এ ডিল দিস ইজ। বাট যাই হোক, ভিডিও এখানেই শেষ, অনেক লম্বা ভিডিও, আমি মোটেও
কম্প্রোমাইজ করতে চাইনি, যদিও কম্প্রোমাইজ করতে হয়েছে অনেকগুলো বিষয়, অনেকগুলো টপিক, লাস্টে ফিলোসফি পার্ট আমি বলতে পারিনি, বাট যতটুকু বলা সম্ভব পুরোটা আমি বলার চেষ্টা করলাম। সো আপনি যদি এতক্ষণ পুরো ভিডিও দেখেন, থ্যাংক ইউ সো মাচ, আপনার অসম্ভব রকমের ধৈর্য আছে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।